ধন্যবাদ সবাইকে সহযোগিতা করার জন্য। শুরু করছি রাইটার্স ব্লগ ওয়েবিনার সিরিজের 7ম সেশন। আজকে আমার সাথে যুক্ত হয়েছেন আমেরিকার ওয়েস্ট ভার্জিনিয়া ইউনিভার্সিটি থেকে কাজী অর্ক রহমান। তো কাজী অর্ক রহমানের পরিচয় আপনাদের সাথে আমি শেয়ার করতে চাচ্ছি। তো অনেকে ওনাকে চিনেন, উনি একজন অ্যাক্টিভিস্ট এবং হচ্ছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ইংরেজি বিভাগের। বর্তমানে তিনি শিক্ষা ছুটিতে আছেন। কাজী অর্ক রহমানের পড়াশোনা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগ থেকে উনি স্নাতক এবং স্নাতকোত্তর কমপ্লিট করেন। উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন থেকে MBA করেছিলেন। এর সাথে সাথে উনি ইস্টার্ন ইউনিভার্সিটিতে প্রভাষক হিসেবে যোগদান করেন। এরপর উনি আসলে আমার সাথে সহকর্মী হিসেবে কাজ করছেন গত প্রায় 7 বছর যাবত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে। এর সাথে আমরা একই সাথে কাজ করেছি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে এবং UIU-তে। সো কাজী অর্ক রহমানের রিসার্চ ইন্টারেস্ট যদি বলতে হয় তাহলে বলা যায় যে উনি পোস্টকলোনিয়াল লিটারেচার, সাউথ এশিয়ান স্টাডিজ এন্ড ডিজিটাল হিউম্যানিটিস এই এরিয়াগুলোতে উনি কাজ করেন। আরো স্পেসিফিক্যালি বললে বলা যায় যে উনি আসলে ফিকশনে কিভাবে সাউথ এশিয়ান আইডেন্টিটি ফরমেশন কাজ করে সেই বিষয়ের উপরে ওনার ফোকাস। এবং উনি দেশে এবং দেশের বাইরে বিভিন্ন কনফারেন্সে, একাডেমিক কনফারেন্সে বোথ প্রেজেন্টার এবং অর্গানাইজার হিসেবে কাজ করেছেন। কাজী অর্ক রহমানের দেশে এবং দেশের বাইরে কয়েকটি জার্নালে রিসার্চ আর্টিকেল পাবলিশ হয়েছে। উনি বর্তমানে ওয়েস্ট ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ে কাজ করছেন এবং আমরা কয়েকদিন আগে দেখতে পেয়েছিলাম উনি সায়েন্স ফিকশনের উপরে একটি ছোট টক শেয়ার করেছিলেন সোশ্যাল মিডিয়াতে। তো এই পরিচয়গুলোর বাইরে আর একটা পরিচয় যদি তুলে ধরতে হয় সেক্ষেত্রে হচ্ছে কাজী অর্ক রহমান আমার খুব কাছের বন্ধু। 6 বছর একসাথে আমরা আসলে পড়াশোনা করেছি এবং তিনি আমাদের ক্লাসে সিআর ছিলেন এবং প্রফেশনাল লাইফে এসে তার লিডারশিপ কোয়ালিটি গুলোতে আসলে মুগ্ধ হয়েছি, যেভাবে উনি ছাত্রছাত্রীদের সাথে কাজ করেছেন। তো এই হচ্ছে আমাদের আজকের স্পিকারের পরিচয়। আর আমরা কথা না বাড়িয়ে তার প্রেজেন্টেশনে চলে যাব। সো আর আপনাদের যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে প্রেজেন্টেশনের যে কোনো মুহূর্তে, আমি আপনাদেরকে অনুরোধ করব আমাদের চ্যাট বক্স টি ইউজ করার জন্য। অর্থাৎ আমরা সেশনের শেষ 15 মিনিট কোয়েশ্চেন আনসার সেশনের জন্য রাখছি। সো কাজী অর্ক রহমান, দ্য ফ্লোর ইজ ইয়োর্স। ধন্যবাদ মোহাম্মদ কাসিফুর রহমান। 7 বছর হয়ে গেছে জগন্নাথে। আচ্ছা, হঠাৎ করে একটু বৃদ্ধ বৃদ্ধ মনে হলো। ধন্যবাদ। আমিও কাসিফ যেটা বললে আমরা বন্ধু এবং সহকর্মী, আমরা অনেকদিন ধরে কাজ করছি এবং যেটা বল লিডারশিপ স্কিল বা অন্যান্য যা কোয়ালিটি সেটা মূলত সম্ভব হয়েছিল কারণ তার মতন কিছু বন্ধু আমার ছিল বলে। আমরা আজকের সেশনে শুরু করি। তো সেশনটা শুরু করার আগে কিছু কথা বলে নেই যে এটা আমরা সেশনটা করছি হচ্ছে গিয়ে এসওপি নিয়ে, হাউ টু ক্রিয়েট আ কনস্ট্রাকটিভ এসওপি ফর ইংলিশ স্টাডিজ, অথবা কিন্তু আইডিয়া যেগুলো নিয়ে বিষয় নিয়ে কথা বলবো সেগুলো অন্যান্য ক্ষেত্রেও কাজে লাগতে পারে, যে অন্যান্য সাবজেক্টের বা অন্যান্য ফিল্ডের এসওপি ক্রিয়েট করার জন্য। যেহেতু আমাদের টার্গেট অডিয়েন্স হচ্ছে কি মূলত বাংলাদেশের, সুতরাং আমার স্লাইড গুলো ইংলিশে, যেহেতু আপনারা লিখবেনও ইংলিশে, কিন্তু আমার বলা বা কথার মধ্যে হচ্ছে ইংলিশ বাংলা মিশেল থাকবে বাস্তবতার জন্যই। তো আমরা সেশনটা শুরু করি। আমার শুরুর আগে আউটলাইনটা আমরা প্রথমে কথা বলবো হচ্ছে গিয়ে স্টেটমেন্ট অফ পারপাস কি, যদিও নামটার মধ্যে ডেফিনেশনটা মূলত দেওয়া আছে। তারপর আমরা কথা বলবো মূলত 4টি বিষয় নিয়ে, স্টেটমেন্ট অফ পারপাস বা পার্সোনাল স্টেটমেন্ট যেটাই বলি না কেন, এটা হচ্ছে গিয়ে পারপাস কি, টার্গেট অডিয়েন্স কারা, কি ধরনের কনভেনশন এখানে ফলো করা উচিত, এবং লাস্টে কি ধরনের ট্রাবল স্পট আমরা ফেস করব। আমি চিন্তা করেছিলাম যে শুরুতে হচ্ছে গিয়ে আমি স্টেটমেন্ট অফ পারপাস হচ্ছে গিয়ে দেখিয়ে ওটাকে ব্রেকডাউন করে কাজ করব, কিন্তু তারপর আমার মনে হলো এর থেকে স্টেটমেন্ট অফ পারপাসের জনরাটা বোঝাটা গুরুত্বপূর্ণ, কারণ আপনি নিজেই স্যাম্পল অনেক ধরনের পাবেন বিভিন্ন ওয়েবসাইটে বিভিন্ন সার্চ করলে। তো স্টেটমেন্ট অফ পারপাস
এটাকে বেশ কয়েকটা নামে প্রচলিত আছে। আমরা এসওপি বলতে পারি, স্টেটমেন্ট অফ পারপাস, অনেক জায়গাতে একাডেমিক স্টেটমেন্ট অফ পারপাস বলে, আর এএসওপি, এবং অনেক জায়গায় বলে পার্সোনাল স্টেটমেন্ট। মূলত বর্তমানে অ্যাপটিটিউড টেস্ট নেওয়ার পর থেকে যখন মানে জিআরই, আইএলটিএস, টোফেল এই ধরনের স্কোর যখন থেকে অ্যাভেলেবল হওয়া শুরু করলো ইউনিভার্সিটিগুলোর অ্যাডমিশন প্রসেসে, স্পেশালি নর্থ আমেরিকায়, ইউরোপে অথবা অস্ট্রেলিয়ায়, তখন থেকে পার্সোনাল স্টেটমেন্ট মোটামুটি একটা ম্যান্ডেটরি আইটেম। এবং পার্সোনাল স্টেটমেন্ট কি চাচ্ছে এটা একটা আমরা ডিসকাস করব, কিন্তু ম্যান্ডেটরি এই ক্ষেত্রে কারণ এই ডকুমেন্টের মাধ্যমে আপনাকে মূলত হচ্ছে কি আপনার ইন্টেলেকচুয়াল অটোবায়োগ্রাফি দেখিয়ে আপনাকে দেখাতে হবে যে হাউ ইউ থিঙ্ক, হাউ ইউ রাইট, যাতে হচ্ছে কি আপনার অ্যাডমিশন কমিটি আশ্বস্ত হয় যে আপনি লং টার্ম ইন ডেপথ রিসার্চ করার জন্য, একটি পার্টিকুলার প্রবলেমে ফোকাস করার জন্য আপনার ইন্টেলেকচুয়াল অ্যাকুমেন আছে, এবং সেটাকে আর্টিকুলেট করার জন্য আপনার যে দক্ষতা লেখার ক্ষেত্রে সেটা আপনার আছে। তো ইন জেনারেল এই তিনটাকে যে নামই ডাকি না কেন, আমরা এসওপি নামেই এই লেকচারে এটাকে রেফার করব, যে নামই ডাকি না কেন, ইট ইজ ইউজুয়ালি আ শর্ট পিস যেটা এই কয়টা কাজ করে। ইট অ্যান্সার্স or tries to answer who you are, what your academic and professional interests are, why have you decided to apply to this particular program, what qualification characters do you have to be a suitable match, why are you unique, and lastly how will you add value to the program. আমাদের লেকচারে যখন এই আজকের সেশনটাতে কিছু কিছু পয়েন্ট আপনার কাছে মনে হবে রিপিটেটিভ, কারণ কিছু কিছু পয়েন্ট রিপিট করাটাই আসলে জরুরি, কারণ ডকুমেন্টটা আসলে খুব একটা বেশি বড় নয়, তারপরে এই ডকুমেন্টটা নিয়ে হচ্ছে গিয়ে ম্যাক্সিমাম লোকজন স্ট্রাগল করে। সো অ্যাজ এ ড্রাফট যখন আপনি এসওপি লিখবেন, আমি সাজেস্ট করি হচ্ছে কি শুরুতেই এই 6টা কোশ্চেনের একটা রাফ অ্যান্সার লিখে ফেলা, তাতে হচ্ছে কি আপনার একটা স্ট্রাকচার বা আউটলাইন দাঁড়িয়ে থাকবে যে আপনি কি। আপনার বেশি চিন্তা করতে হবে না যখন আপনি ফার্স্ট ড্রাফট করবেন যে এগুলাকে গ্রামার ঠিক আছে কিনা, বা হু ইউ আর বলতে আপনি আসলে কোন অ্যাঙ্গেলটা বোঝাচ্ছি, আপনার মাথায় যা আসে আপনি লিখে ফেলুন। তারপর ওটাকে নিয়ে এডিট করা যাবে, এবং এডিটিংটা হচ্ছে কি এসওপির ইমপ্রুভ করার একটা প্রাইমারি ক্রাইটেরিয়া। এর বাইরে আরো কিছু কোশ্চেন আছে যেগুলো আপনি ব্রেনস্টর্মিং এগুলো চিন্তা করতে পারেন। আমার সাজেশন হবে এগুলো লিখে ফেলা, এগুলোর উত্তর। এরপরে যখন আমরা ফাইনাল এডিটটা করব তখন বিভিন্ন জায়গা থেকে ইনফরমেশন নিতে হয়, আমাদেরকে বুঝতে হয় যে কোন জিনিসটা দেওয়া জরুরি, কোন জিনিসটা দেওয়া জরুরি না, তখন এইসব জিনিসগুলো কাজে লাগে। একদম শেষ মুহূর্তে আসলে হুট করে নতুন করে মাথা থেকে কিছু বের করা অতটা সাকসেসফুল হয় না। সো হোয়াটস ডিস্টিংটিভ অ্যান্ড অর ইমপ্রেসিভ অ্যাবাউট ইউ আর ইউর লাইফ স্টোরি? আপনার কাছে কি মনে হয় যে আপনার জীবনে এক দুটো গুরুত্বপূর্ণ ঘটনা? What details of your life might help the committee better understand you or help set you apart from the applicants? আমাদের ইউজুয়ালি যখন বড় হয় তখন আমাদের সমাজে ইউজুয়ালি সাধারণত বলা হয় বড়াই না করতে। এই সেকেন্ড কোশ্চেনটার ক্ষেত্রে যখন বলা হয় what might help the committee better understand you or help you set you apart from other applicants, অনেকে এটাকে হচ্ছে ট্রান্সলেট করে যে আমার মধ্যে কি এমন যোগ্যতা আছে যেটা আমাকে আগে থেকে ভালো মনে করবে, কিন্তু ব্যাপারটা আসলে তা না। ব্যাপারটা হচ্ছে গিয়ে আপনার জীবনে এমন কোন ঘটনা ঘটেছে যেটা যদিও পৃথিবীর আরো অনেকের সাথে ঘটে থাকে, কিন্তু ওই ঘটনাটার ইম্প্যাক্ট আপনার উপরে এবং ওই ঘটনাটার কনটেক্সট আপনার সাথে ডিফারেন্ট। সেটা কোনো পার্টিকুলার হার্ডশিপ হতে পারে, আপনার কোনো অ্যাচিভমেন্ট হতে পারে, আপনার পছন্দের বা ভালোবাসার কারো মৃত্যু হতে পারে, কোন একটা পার্টিকুলার ইনসিডেন্ট যেটা হচ্ছে গিয়ে আপনাকে বাকিদের তুলনায় একটু ডিফারেন্সিয়েট করবে। থার্ড, when did you become interested in this field and what have you learned about it? একটু প্রিলিমিনারি আইডিয়া দেওয়া ভালো আপনি যেটা নিয়ে কাজ করবেন। এটা এক্সপেক্ট করা হয় না যে আপনি মাস্টার্স বা পিএইচডি প্রোগ্রামে লেখার সময় আপনি ওই ফিল্ড সম্বন্ধে সবকিছু সম্বন্ধে ওয়াকিবহাল থাকবেন, কিন্তু তারা দেখতে চায় যে আপনি অ্যাটলিস্ট এবিসিডি গুলো জানেন, যে ফিল্ড কি, কোনো মেজর থিওরিস্টের লেখাপড়া আছে কিনা, এবং মোস্ট ইম্পর্টেন্টলি আপনি এটা জেনেছেন কিভাবে, ক্লাসের মাধ্যমে নাকি ব্যক্তিগত রিসার্চের মাধ্যমে, কোনো জায়গায় কাজ করতে গিয়ে, কোনো সেমিনারে, কোনো টকে, এটসেট্রা। Have you had to overcome any unusual obstacle or hardship for economic, family or physical in your life? এটা নিয়ে আমরা ডিসকাস করবো একটু পরে। এটা একটু টাচ দেওয়া ভালো, কিন্তু এটা ফ্রেজিং এর ক্ষেত্রে একটু সতর্ক থাকা উচিত, যাতে হচ্ছে গিয়ে so that it doesn't sound like যে আপনি you are begging. ওকে, আপনার কাজ হচ্ছে কি বিষয়টাকে উপস্থাপন করা, কিন্তু কোনো মতেই যেন এমন ভাবে উপস্থাপন না হয়ে যায় যাতে মনে হয় যে আপনি সিম্প্যাথি আদায় করতে যাচ্ছেন। Why might you be a stronger candidate for a graduate school and more successful and effective in the professional field than other applicants? এটা নিয়ে আমরা ডিসকাস করবো সামনে।
what are the most compelling reasons you can give for the admission committee that they might be interested in you? এরপরে যে কেন এসওপি গুরুত্বপূর্ণ। অ্যাপ্লিকেশন প্যাকেজের যেসব আইটেম গুলো থাকে, আপনি গ্রাজুয়েট অ্যাপ্লিকেশন যখন করবেন, মাস্টার্স বা পিএইচডি, এটা কান্ট্রি অনুযায়ী একটু ডিফার করে। আমার লেকচারের যে এক্সাম্পল গুলো দেওয়া হবে সেটা মূলত হচ্ছে নর্থ আমেরিকান এক্সাম্পলস, পার্টিকুলারলি ইউনাইটেড স্টেটস ফোকাসড, কিন্তু এর বাইরেও কম্পোনেন্ট গুলো কাইন্ড অফ সিমিলার। তো আপনার যে অ্যাপ্লিকেশন প্যাকেজ থাকবে তার মধ্যে আপনাকে ইউনিভার্সিটির দেওয়া যে ফর্ম সেটা থাকবে। এর আগে আপনারা সেশনগুলোতে আপনারা জেনে ফেলেছেন যে কিভাবে সার্চ করতে হয় অস্ট্রেলিয়াতে, নর্থ আমেরিকা স্কলারশিপ কিভাবে সার্চ করতে হয়। সেই ফর্মগুলোর মধ্যে অ্যাটলিস্ট ইংলিশ স্টাডিজ এর ক্ষেত্রে বা সোশ্যাল স্টাডিজ বা হিউম্যানিটিজ এর জেনারেল, যদি সবচেয়ে গুরুত্বপূর্ণ দুইটা কম্পোনেন্ট বলতে বলা হয় তাহলে হচ্ছে এসওপি আর রাইটিং স্যাম্পল থাকবে 1 বা 2 নম্বরে। এটার হায়ারার্কিটা একটু ডিফারেন্ট, কয়েক জায়গায় এসওপি কে প্রায়োরিটাইজ করে, কোন জায়গায় রাইটিং স্যাম্পলকে, কিন্তু দিস টু আর দ্য মোস্ট ইম্পর্টেন্ট কম্পোনেন্ট অফ ইউর এন্টায়ার অ্যাপ্লিকেশন প্যাকেজ এবং আপনার পজিটিভ ডিসিশনের জন্য মেক অর ব্রেক থিং। অফেন টাইমস স্কোর যেহেতু হচ্ছে গিয়ে মোটামুটি একটা বল পার্কের মধ্যে থাকে, যে আপনার টোটাল স্কোর, জিআর স্কোর, মানুষজন এটাকে এমফাসাইজ করে। জিআর স্কোর সম্ভবত অদূর ভবিষ্যতে থাকবে না, লাগবে না, মানুষজন এটা বেশি হ্যাং আপ হয়ে যায়। আপনার একটা মোটামুটি ভালো স্কোর হলেই হচ্ছে গিয়ে ইনাফ। আপনার রাইটিং স্যাম্পল দেখবে হচ্ছে আপনি একাডেমিক রাইটিং হ্যান্ডেল করতে পারেন কিনা, এবং এসওপি দেখবে যে আপনি ওদের ইনস্ট্রাকশন ফলো করে একটা পার্টিকুলার পারপাস বুঝে, টার্গেট অডিয়েন্সের কথা মাথায় রেখে, ওই জনরার প্রপার কনভেনশনের প্রতি আস্থা রেখে আপনি হচ্ছে গিয়ে ওই ডেলিভারিটা দিতে পারছেন কিনা। এর বাইরেও এসওপি হচ্ছে গিয়ে ইম্পর্টেন্ট এই কারণে, কারণ আপনার গোটা সমস্ত পুরো অ্যাপ্লিকেশন প্যাকেজে শুধুমাত্র বলতে গেলে এটা এবং রাইটিং স্যাম্পলও ততটা না, এই ডকুমেন্টটাই হচ্ছে গিয়ে পুরোপুরি আপনার কন্ট্রোলে। মানে আপনাকে যদি হচ্ছে গিয়ে পিচ করতে বলা হয় যে কেন আপনি ওয়ার্ডটি, শুধুমাত্র এই ডকুমেন্টের মাধ্যমে আপনি নিজের মতন করে এটা করতে পারবেন, বাকি ক্ষেত্রগুলোতে ঠিক এই সুযোগটা পাওয়া যায় না। এটা আরেকটা কারণে গুরুত্বপূর্ণ, কারণ এটা আসলে এই 2 পেজ বা কিছুর মধ্যে আপনাকে টেম্পোরালিটি বা টাইমের ক্ষেত্রে 3 ক্ষেত্রে অপারেট করতে হয়। আপনাকে একই সাথে হচ্ছে গিয়ে পাস্ট, প্রেজেন্ট, ফিউচারের মধ্যে মুভ করতে হবে, প্রেফারেবলি ইন আ ক্রনোলজিক্যাল অর্ডার, যে আপনি শুরু করবেন আপনার অতীত থেকে, আপনি বলবেন আপনি বর্তমানে কি করছেন, এবং আপনি হচ্ছে কি একটি ধারণা দিবেন যে আপনি ভবিষ্যতে কি করতে চান। তো আপনাকে বলতে হবে where you are coming from, what you have been doing, and how you want to proceed. মাথায় রাখবেন যে পুরো জিনিসটার টার্গেট নট নেসেসারিলি আপনার জীবনের স্টোরি বলা, বাট নেসেসারিলি হচ্ছে কি আপনার জীবন থেকে কোনো ক্ষুদ্র ক্ষুদ্র ঘটনা পিক করা যেগুলা গুরুত্বপূর্ণ, টু পিচ ইয়োর স্কলারলি সেলফ। কারণ আপনি আলটিমেটলি একটা স্কলারলি ডোমেইনে যেতে চাচ্ছেন, এবং আপনাকে প্রুভ করতে হবে যে আপনি যেহেতু স্কলারলি ডোমেইনে যাচ্ছেন, আপনার ভবিষ্যৎ ক্যারিয়ার ট্র্যাজেক্টরি যাই হোক না কেন, আপনি যে একাডেমিক মাইন্ডসেটের বা আপনার যে ওই কোয়ালিটি গুলো আছে, সেটা হচ্ছে গিয়ে এই পাস্ট, প্রেজেন্ট, ফিউচারের জিনিসগুলোকে বলে সেই পিচিংটা করতে হয়। An opportunity to self-reflect, an occasion to explain your worthiness. সেকেন্ড পয়েন্টটা খুব গুরুত্বপূর্ণ, যেটা হয় আমাদের দেশে বা সব জায়গাতেই, সুতরাং মানে নট নেসেসারিলি আমরা হচ্ছে গিয়ে একাডেমিয়াতে বা কোনো একটা ক্যারিয়ারে যাই বিকজ উই ওয়ান্ট ইট। Most of the time it happens that because we got a chance to a particular subject and then we studied it, and by luck, by hook or by crook, somehow we succeeded in it, and then we stick to it. But আপনি যখন এরকম একটা মেজর কমিটমেন্টে যাবেন, যে একটা অন্য দেশে গিয়ে পড়াশোনা করবেন, 2 থেকে 7 বছর লাগতে পারে মাস্টার্স থেকে পিএইচডি টাইমে, তার আগে এই পার্সোনাল স্টেটমেন্টের থ্রুতে একটু সেলফ রিফ্লেক্ট করাটা আমার মনে হয় একটু গুরুত্বপূর্ণ। এটা কাজে দেয় অনেক ক্ষেত্রেই। এই লেখার মাধ্যমে দেয়ার উইল বি আ ট্রান্সফরমেটিভ এক্সপেরিয়েন্স, যে আপনি একটু রিয়েলাইজ করবেন যে আপনি কি চান, কেন চান, কিভাবে চান, এবং সেই সাথে আপনার নিজের সম্বন্ধে একটা আত্মবিশ্বাস গ্রো করবে, কারণ আপনি গুরুত্বপূর্ণ, সবাই গুরুত্বপূর্ণ। কিভাবে আপনি এক্সপ্লেইন করছেন যে আপনি গুরুত্বপূর্ণ, কোন ক্ষেত্রে, কারণ সব ক্ষেত্রে সবাই গুরুত্বপূর্ণ ইকুয়াল ইম্পর্টেন্স পাওয়ার কথা না, ওই এরিয়াটা খুঁজে বার করা যে এই এরিয়ায় আমার মতামত গুরুত্বপূর্ণ, কারণ আমি এটাতে প্যাশনেট, কারণ এটাতে আমার প্রিভিয়াস পড়াশোনা আছে, এবং এটাতে আমি ফার্দার কন্ট্রিবিউট করতে চাই। এসওপি সেক্ষেত্রে অলমোস্ট হচ্ছে গিয়ে লাইক অ্যান অ্যাভাটার, এবং এসওপিটা আপনার জন্য টেইলার মেড করতে হবে
কারণ এটার মাধ্যমে একটা আইডিয়া পাওয়া যায়। আমরা যেমন হচ্ছে গিয়ে ঈদে বা পূজায় বা ক্রিসমাসে যখন আমরা হচ্ছে গিয়ে দর্জির কাছে যে শার্ট বানাই বা সালোয়ার কামিজ বানাই, আপনার টেইলর মেড কোনো কিছু একটা জানিস বানাতে গেলে কিন্তু আপনার অনেক কিছু মাথা রাখতে হয়। আপনার হাতার সাইজ কত, আপনার ছাতির সাইজ কত, কলারের সাইজ কত, কবজির সাইজ কত, লম্বা কিভাবে হবে, ফিটিং এরকম হবে, এটসেট্রা এটসেট্রা। কখনোই প্লেজারাইজ করবেন না, কখনোই কপি পেস্ট করবেন না। এসওপিটা আপনার জন্য আপনাকে টেইলর মেড করে দিতে হবে আপনার ফিটিং অনুযায়ী, যাতে এসওপিটা দেখে আপনার অ্যাডমিশন কমিটি একটি আইডিয়া পায় যে এসওপি যিনি লিখেছেন একটা এরকম দর্জির কাছে বানানো পোশাকের মতন, সেই ব্যক্তিটা কেমন হতে পারে। ওটাই কিন্তু একমাত্র, তারা আপনাকে চেনে না, তারা আপনার অনেস্টি বা আপনার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস বা আপনাকে ব্যক্তিগতভাবে যেহেতু পরিচিত নাই, তার সমগ্র ইমপ্রেশন মোটামুটি ক্রিয়েট হবে এই 2 পেজের মাধ্যমে। সুতরাং আপনি এই 2 পেজের যেই ওয়ার্ড গুলো লিখছেন, প্যারাগ্রাফ গুলোকে লিখছেন, আপনি মাথায় রাখবেন যে এটাকে, সমস্ত জিনিসটাকে আপনাকে যেভাবে আপনি উপস্থাপন করতে চান সেই অনুযায়ী ফিটিংটা আপনার ক্রিয়েট করতে হবে। সেক্ষেত্রে এটা যতটা আপনার জন্য আপনি টেইলর মেড করতে পারবেন, ততটা চান্স বেশি যে হচ্ছে কি অ্যাডমিশন কমিটির কাছে, কারণ তার প্রচুর অ্যাপ্লিকেশন পড়ে। আর গত সেমিস্টারে আমি হচ্ছে এসওপি রিভিউ করেছি সম্ভবত 40টা, শুধু অ্যাডমিশন কমিটি নিশ্চয়ই আরো বেশি করে। তত আপনি হচ্ছে কি স্ট্যান্ড আউট বা আপনাকে ইউনিক প্রেজেন্টেশনটা দেওয়া যেতে পারে। এখন এর পারপাস কি আমরা একটু কুইকলি, পারপাস এসওপিতে হচ্ছে গিয়ে যাতে অ্যাডমিশন কমিটি পড়ে ক্লিয়ার কাট একটু কিছু ধারণা পায় যে কেন আপনি গ্রাজুয়েট স্কুলটাকে চুজ করছেন। ইউএসএতে ইউনিভার্সিটি আছে 100টা, পৃথিবীতে আরো আছে আরো অনেক, এই ইউনিভার্সিটি কেন, তারপরে হচ্ছে কি এই পার্টিকুলার টপিক বা ফিল্ড কেন, আপনি কি প্যাশনেট, যদি প্যাশনেট হন there is a difference between being passionate about যে আপনার বই পড়তে ভালো লাগে অথবা আপনি হচ্ছে গিয়ে ভার্জিনিয়া উলফের লেখা আপনার পছন্দ, কিন্তু আপনি কি তার জন্য এই এতগুলা বছর সময় দিতে চান কিনা, দেওয়ার পরে বা দেওয়ার মতন যোগ্যতা আপনার আছে কিনা, যেখানে হচ্ছে কি আপনার প্রিভিয়াস এক্সপিরিয়েন্স আসবে যে আপনি লিটারেচারের স্টুডেন্ট ছিলেন বা অন্য কোনো হিউম্যানিটিজ ফিল্ডের স্টুডেন্ট ছিলেন। আপনি যদি এই এক্সপ্রেশন ঠিক মতন করতে পারেন এই দুটো জায়গা, সেকেন্ড আর থার্ড পয়েন্টটা, সেক্ষেত্রে আপনার অ্যাপ্লিকেশন বা পার্সোনাল এসওপি মূলত অনেক স্ট্রং হয়ে যায়। তারপরে কমিটি আর একটু দেখতে চাই যে হচ্ছে কি আপনার কোনো ফিউচার গোল আছে কিনা। ইটস আ কম্পিটিটিভ ওয়ার্ল্ড, মানুষজন চায় যে আপনি আপনার নেক্সট একটা রাফ বল পার্ক আইডিয়া থাকবে যে আপনি আপনার নেক্সট 5, 7, 10 বছরে কোথায় চান। এটা চেঞ্জ হবে, এটা এক্সপেক্টেড যে আপনি ঢোকার পর থেকে আপনার ইন্টারেস্ট আপনার সবকিছু চেঞ্জ হবে, কিন্তু তারা জানতে চায় যে আপনার একটা ক্লিয়ার ভিশন আছে যে এই পার্টিকুলার এরিয়াতে আপনি কন্ট্রিবিউট করতে চান। হোয়াট এক্স্যাক্টলি উড ইউ ডু উইথ দিস ডিগ্রি, আপনার লিটারেচারে পড়ে আপনি কি হবেন আসলে। প্রুফ অফ ইউ হ্যাভিং আ প্ল্যান অফ অ্যাকশন, যেটা বললাম আপনার একটি খুব বেশি কিছু এক্সপেকটেশন এই সেকেন্ড দুটো পয়েন্ট, ফোর্থ আর ফিফথ পয়েন্টের খুব বেশি এক্সপেকটেশন কমিটির থাকে না, কারণ ফিউচার ইজ আনসার্টেন। তারা জাস্ট একটি রাফ আইডিয়া চায় যে আপনি কি ধরনের ক্যারিয়ার দিকে যেতে চাচ্ছেন। In short, the purpose is to show that you are deeply care about your research, have some background experience to support your ideas and interests, and possess the commitment to research a subject for 2 to 7 years. এই কারণে এসওপি হচ্ছে কি একটা ট্রিকি জনরা, কারণ আপনার হাতে খুব বেশি জায়গা নেই এই এত কিছু জিনিস বলার। আপনি খুব সম্ভবত হচ্ছে কি 2 পেজ পাবেন, খুবই লাকি থাকলে 3 পেজ পেতে পারেন, বাট মোস্ট লাইকলি বেশিরভাগ ক্ষেত্রে অনেক এখন উইথ কামিং ডেজ মাঝে মধ্যে 1 পেজও চায়। তো 1 পেজের মধ্যে আপনাকে এত কিছু বলতে গেলে আপনাকে মাথায় রাখতে হবে যে আপনার প্রত্যেকটি শব্দ, প্রতিটি পাংচুয়েশন, প্রতিটি স্পেসিং গুরুত্বপূর্ণ। আমরা এটা নিয়ে আরেকটু আলোচনা করবো কনভেনশনে গিয়ে, বাট মাথায় রাখবেন এটা অনেকটা হচ্ছে গিয়ে স্পোর্টস এর মতন, যে আপনাকে খেলতে বলা হচ্ছে T20, কিন্তু আপনাকে দেখাতে হবে যে আপনি টেস্ট খেলতে পারেন। মানে আপনাকে হচ্ছে গিয়ে সাবস্টেন্স এবং স্টাইল এটা দেখিয়ে আপনার টেম্পারমেন্ট শো করতে হবে, আপনার টেকনিকের মাধ্যমে ব্যাটিং স্ট্যান্স যেরকম, আপনি যদি বোলার হন হচ্ছে গিয়ে পেস রান আপ কিভাবে হচ্ছে গিয়ে বল ডেলিভারি দিচ্ছেন, একইভাবে আপনার সেন্টেন্স স্ট্রাকচার, আপনার অ্যাটিটিউড, আপনার টোন সবকিছু একটা আইডিয়া দিবে যে আপনি কি টেস্ট খেলার মতন প্লেয়ার কিনা। এরপরে আসে হচ্ছে গিয়ে অডিয়েন্স। অডিয়েন্স আমি দুভাগে ভাগ করেছি এবং এটা এই বিষয়টা আমি এমফাসাইজ করতে চাই যে আপনার বেটার হবে এই দুভাগেই ভাগ করা, আরো বেশি অথবা বেশি, কোনোভাবেই কম না। আপনার ইনিশিয়াল অডিয়েন্স হবে হচ্ছে গিয়ে রিভিউয়ার্স, এবং এটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি কখনোই
আপনি যতই ভালোই হন না কেন, আপনার মাথায় রাখবেন হচ্ছে কি আরেকজন ব্যক্তি সবসময় এমন কিছু জিনিস আপনার লেখা পড়ে আপনাকে ফিডব্যাক দিতে পারে, যদি কনস্ট্রাকটিভ এবং হেল্পফুল ফিডব্যাক দেয়, যেটা আপনি অনেক সময় ওভারলুক করবেন। তো প্রথমত আপনি ড্রাফট করার পরে আপনার কাজ হবে হচ্ছে কি একটা ইনিশিয়াল অডিয়েন্স বের করা, রিভিউয়ার আপনি যাদেরকে বলি, যারা এক capable of giving you constructive feedback, have experience with the graduate admission process, and understand the intricacies of this genre. হাইলি রেকমেন্ডেড থাকবে আপনি হচ্ছে কি এমন কারো কাছে আপনার এসওপি গুলো দেখান যারা অলরেডি এই প্রসেসটার মধ্যে দিয়ে নিজে গিয়েছে। কারণ অনেক ভালো লেখক হতে পারে, নিজে পড়ে হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং হতে পারে, কিন্তু এই জনরাটার ক্ষেত্রে যারা গিয়েছেন তারা ওই একই ধরনের ট্রায়াল এন্ড ট্রিবুলেশনের মাধ্যমে অনেক কিছু প্র্যাকটিক্যাল এক্সাম্পল মধ্যে দিয়ে পেয়েছেন, যেটা হচ্ছে কি অনেকে হয়তো পড়ে ঠিক নাও বুঝাতে পারে। মনে করেন আপনি সাঁতার ভালো পারেন, আপনি হচ্ছে গিয়ে পদ্মা নদী পার দিচ্ছেন সাঁতার কাটে, এখন মাঝখানে ইলিশ মাছ এসে আপনার গালে চড়থাপ্পড় মারতে পারে, এ ধরনের অনেক কিছু প্রবলেম এই প্রসেসে লেখা হতে পারে, যেটা আলটিমেটলি নিজে এর মধ্যে দিয়ে না গেলে ঠিক বুঝে ওঠা যায় না। অবশ্যই এমন কাউকে খুঁজে বার করবেন যার রিভিউ শুনে আপনি হতাশ হয়ে যাবেন না। রিভিউ দেওয়ার এবং হচ্ছে ফিডব্যাক দেওয়ার কিছু তরিকা আছে। ইট অলওয়েজ শুড বি ভেরি ক্রিটিক্যাল, কিন্তু অলওয়েজ শুড বি সাপোর্টিভ হোয়াট ইউ আর অ্যাসপায়ারিং টু ডু। আপনি হায়ার স্টাডিজের জন্য যেতে চাচ্ছেন, গ্রাজুয়েট স্টাডিজের জন্য যেতে চাচ্ছেন, তার মানে আপনার মোটিভেশন আছে এবং মেনেই নিবেন আপনি কোয়ালিফাইড। মোটিভেশনাল স্পিকার মতন কথাবার্তা হয়ে যাচ্ছে, মানে হচ্ছে কি আপনি কোয়ালিফাইড, কিন্তু আপনাকে এখন ফিগার আউট করতে হবে হাউ টু ডু সো। আপনার কাজটা করতে হবে, সেই কাজটা করার জন্য যারা আপনাকে হেল্পফুল সাজেশন দিতে পারে উইদাউট ব্রেকিং ইউর সেলফ কনফিডেন্স, চেষ্টা করবেন তাদের দ্বারাই হচ্ছে গিয়ে রিভিউ হতে। ইউজুয়ালি 2 থেকে 3 জন রিভিউয়ার থাকে। আমি ডিভাইড করে নিয়েছিলাম, আপনি ডিভাইড করতে পারেন। আপনি একজনকে দিতে পারেন যার হচ্ছে গিয়ে যার একাডেমিক অ্যাকুমেন্ট বা ফিল্ড নলেজের ব্যাপারে আপনার ফিল্ডের আপনার খুব হাই ওপিনিয়ন আছে, যে হচ্ছে কি আপনার কন্টেন্টের উপরে মতামত দিবে। আপনি কাউকে দিতে পারেন যিনি হচ্ছে কি আসলে লেখে খুব ভালো, আর যার গ্রামার সম্বন্ধে খুব ভালো আইডিয়া আছে, ওকে, যে হচ্ছে কি মেকানিক্যাল এরর গুলোর প্রতি ফোকাস করবে। এর বাইরে আপনি চেষ্টা করেন যতজন কাছে দেখায় জাস্ট এক ফিডব্যাক নেওয়া, কোনো ফিডব্যাকই খারাপ ফিডব্যাক না। ইচ রিভিউয়ার উইল গিভ ইউ হিজ অর হার ওপিনিয়ন। আপনার জব হচ্ছে গিয়ে কোন ফিডব্যাকটা আপনি নেবেন বা নেবেন না, কারণ সব ফিডব্যাক আপনি ইনকর্পোরেট করতে পারবেন না। যদি 5 জনকে দেখান, চান্সেস আছে মানুষজন প্রত্যেক ফিডব্যাকে আপনাকে পুরো জিনিসটি আপনার চেঞ্জ করে দিবে, কিন্তু আপনাকে ওই চেঞ্জটার কথা মাথায় রেখে লিখতে হবে। এমন না যে আপনি একজনকে সাবমিট করবেন রিভিউয়ার, সে এডিট করে দিল, আপনি এডিট গুলাকে জাস্ট ওভাবেই রেখে দিয়ে সাবমিট করে দিলেন। যত ভালোই রিভিউয়ার হোক না কেন, ওটা করলে আমি প্রিটি শিওর যে আপনার চান্সেস উইল বি লো, কারণ অ্যাডমিশন কমিটি হচ্ছে গিয়ে ওভারঅল প্যাকেজ দেখে একটা আইডিয়া করতে পারে যে আপনি কোন স্টেজের রাইটার। সেটা যদি ব্যালেন্স না থাকে, যে আপনার এসওপি খুবই ভালো হয়ে গেল কিন্তু আপনার রাইটিং স্যাম্পল দেখে মনে হলো আপনার রাইটিং স্কিল আসলে অতটা আপ টু দ্য মার্ক না, দেন দে বিকাম সাসপিশিয়াস। তারপর হচ্ছে রিভিউয়ার্স মাইট নট নেসেসারিলি বি এডিটরস। সুতরাং মাথায় রাখবেন যে হচ্ছে কি যাদেরকে রিভিউ করতে দিচ্ছেন তাদের মধ্যে আপনার এক্সপেকটেশন রিভিউর কাছে আগে থেকে বলে দিবেন যে আপনি তার কাছ থেকে কি চান, এডিটিং, কন্টেন্ট ফিডব্যাক, কোহেরেন্স, নাকি হচ্ছে কি আপনার সেন্টেন্স স্ট্রাকচার সিনট্যাক্স দেখা। রিভিউর কাছ থেকে কি চান তাকে একটু শুরুতে বলে দিবেন, তাহলে তার ফিডব্যাক দিতে সুবিধা হয়। এটা একটা স্যাম্পল, এটা আমি একটা যেগুলো করে ইউনিভার্সিটি অ্যাপ্লাই করেছিলাম, তার মধ্যে একটা পার্সোনাল স্টেটমেন্টের জায়গা ছিল 250 ওয়ার্ড, খুবই কম। তো 250 ওয়ার্ডের মধ্যে আমি যে রিভিউটা লিখেছি, এটা ছিল আমার আমি যে স্টেটমেন্টটা লিখেছিলাম তাকে আমি কয়েকজনকে দিয়েছিলাম রিভিউ করতে। তো মোটামুটি সব রিভিউ এই অবস্থায় এসেছে। এমন না যে আমার লেখা খারাপ ছিল, কিন্তু আপনি দেখতেই পাচ্ছেন যে মোটামুটি এখানে কোনো লাইন বাদ দেওয়া নেই। যাকে রিভিউ করতে দিয়েছিলাম সে সবই কেটে ফেলেছে এবং তার মতন করে তার যেটা মনে হয়েছে সে লিখেছে এবং ভালো। কিন্তু মোটামুটি যেহেতু যাকে আপনি রিভিউ করতে দিবেন সে যদি আসলে রিভিউ করে, তাহলে আপনি যে ডকুমেন্ট গুলো ব্যাক পাবেন তার চেহারা এরকমই হবে, যে আপনার রিভিউয়ার সবকিছুই কেটে দিয়ে তার যে ইন্টারপ্রিটেশন অফ ইউর ডকুমেন্ট, তার যে মতামত, সে হচ্ছে কি সেগুলা লিখেছে। আপনি যখন পাবেন তখন এই ধরনের 5-6টা 3টা 4টা 5টা যতগুলো আপনি রিভিউ পান না কেন, সেগুলাকে পড়ে পড়ে আপনাকে একটা জাজমেন্ট কল করতে হবে যে কোন রিভিউটা আপনার ওভারঅল জিনিসের সাথে সিনথেসাইজ করে ইমপ্লিমেন্ট করা যায়, মানে কোনটা আপনি নেবেন কোনটা আপনি নেবেন না। ওটা হচ্ছে গিয়ে পার্ট অফ দ্য টাস্ক। তো এখানে ক্ষেত্রে আমি যখন সাবমিট করেছিলাম তখন আমি হচ্ছে গিয়ে ফার্স্ট প্যারাগ্রাফের
ফিডব্যাক গুলো রেখেছিলাম। সেকেন্ড প্যারাগ্রাফের কোনো ফিডব্যাক আমি আমি ফাইনাল এডিটের সময় তারটা কনসিডার করি, নট নেসেসারিলি যে তার ফিডব্যাক রং ছিল, বাট আমার ওভারঅল স্ট্রাকচার বা ওভারঅল যে আইডিয়াটা আমি চাচ্ছিলাম বোঝাতে, সেকেন্ড প্যারাগ্রাফের ফিডব্যাকটা ঠিক তার সাথে যায় না। আরেকজন রিভিউয়ারের ফিডব্যাক আমি তখন এখানে ইউজ করেছিলাম। ফাইনাল অডিয়েন্স ওটা ইনিশিয়াল, আপনার শুরুর প্রসেসটাতে ইনিশিয়াল অডিয়েন্স আপনি যাদের কাছ থেকে ফিডব্যাক নিচ্ছেন। আপনার ফাইনাল অডিয়েন্স সবসময় আপনার অ্যাডমিশন কমিটি। মোস্ট অফ দ্য টাইম অ্যাডমিশন কমিটি ইজ মেড আপ অফ এক্সপিরিয়েন্স প্রফেসর, সুতরাং who are from different cultural background and unfamiliar with you as a person, they don't know you on an individual level. So কিছু কিছু জিনিস অ্যাভয়েড করা উচিত। প্রথমত, প্রফেসর যারা অ্যাডমিশন করতে আছেন তারা ওই ফিল্ডে মোটামুটি প্রফেসর এবং এক্সপার্ট, তারা জানে যে কি হচ্ছে বা কারেন্ট রিসার্চ দিকে যাচ্ছে। সুতরাং এসওপিতে এটা বোঝানোর, এই ধরনের আইডিয়া দেওয়ার চেষ্টা করবেন না যে আপনি আসে এই ফিল্ড বা এই ডিসিপ্লিন কে উদ্ধার করার চেষ্টা করছেন, বা এই ফিল্ড বা ডিসিপ্লিন আসলে কি করা উচিত। মোরাল কল বা মোরাল জাজমেন্ট পাস করা থেকে বিরত থাকবেন, এই টোনটাই অ্যাভয়েড করবেন এসওপি থেকে। ইট ইজ রুড and it is specially considered extremely rude in this side of the continent, this side of the Atlantic, North America তে। ইউরোপ, অস্ট্রেলিয়াতে তাই হওয়ার কথা। আপনাকে বলতে হবে আপনি কি চান এবং কেন ওই ফিল্ডে এই পার্টিকুলার আপনার চাওয়াটা, আপনার যে প্রশ্নটা, আপনার রিসার্চ কোশ্চেন যেটা, এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ এবং ওই ফিল্ডে এই জিনিসটাকে কি অ্যাড করবে। মোটামুটি যে কোনো রিসার্চ বা ফিল্ড হচ্ছে একটা সমুদ্রের মতন, আপনি সমস্ত পানি সেচে মোজেসের মতন দুভাগ করতে পারবেন না। আপনার এইম হচ্ছে আপনি সমুদ্রে আপনার এক বালতি পানি বা জল বা কন্ট্রিবিউশন আপনার রিসার্চে সেটা কি হবে। এরপরে নুয়ান্স হচ্ছে কি ডিফারেন্ট কালচারাল ব্যাকগ্রাউন্ড। এটা গতবারে যে আমি এসওপিগুলো রিভিউ করলাম সেটা দেখে এই পয়েন্টটাকে দেওয়া যে যেহেতু এখন দিস ইজ অ্যান এরা অফ I guess self promotion, self publishing, which is necessary to some extent, কিন্তু I guess blogging এর যুগে বা ইউটিউব ভিডিও অথবা স্ট্রিমার্স, ফুড ব্লগার এই যুগে there is a certain difference in the language. যখন টোনটা চলে আসে, people tries to follow the corporate style. Corporate style এর আলাদা ফিল্ড আছে, একাডেমিক corporate style ফলো করে না। সুতরাং in order to sound smart, in order to sound humorous, oftentimes the SOPs have anecdotes or incidents that might work well for a Bangladeshi context, but that will translate in a very, very negative manner when somebody from a different cultural background reads it. সুতরাং হিউমার, গল্প এগুলা বলার ক্ষেত্রে একটু সাবধানে থাকবেন যে ওইটার ইন্টারপ্রিটেশন বাংলাদেশে যেরকম সেটা ইন্টারপ্রিটেশন হচ্ছে কি এখানে এরকম কিছু কিনা। থার্ড পয়েন্ট হচ্ছে কি আনফ্যামিলিয়ার উইথ দ্য পারসন। আমরা অনেক সময় এটা একটা মেজর পয়েন্ট জীবনে সব ক্ষেত্রে, এসবের ক্ষেত্রে আরো, বিজনেস স্কুলে বেসিক্যালি 2-3 সেমিস্টার ধরে এটাই বলা হয় যে আপনাকে মাথায় রাখতে হবে যে আপনার ক্লায়েন্টেল বা আপনার রিভিউয়ার বা আপনার টার্গেট অডিয়েন্স আপনাকে চেনে না। সুতরাং অনেক কিছু যেটা হচ্ছে কি আপনার মনে হয় যে এটা কমন নলেজ, বিকজ আশেপাশে থেকে আমরা যখন কথা বলি বাকিদের ইন্টারাকশন অনুযায়ী হচ্ছে কমন নলেজ, আপনাকে হচ্ছে গিয়ে এসওপি কমিটির ক্ষেত্রে প্রুভ করার ক্ষেত্রে ওটাকে হচ্ছে প্রমাণ সহ দিতে হবে, প্রমাণ ছাড়া বলা যায় না। কাসিফুর রহমান বললো যে হচ্ছে কি আমি সিআর ছিলাম, আমার লিডারশিপ স্কিল আছে, আমিও মনে করি আমার লিডারশিপ স্কিল আছে, কিন্তু উনি আমাকে 7-8 বছর ধরে দেখেছেন বলে কমেন্টটা করতে পারছেন, বাকিরা যারা অডিয়েন্স আছেন কিছু কেউ আমাকে চিনেন, তারা হয়তো এটা মেনে নেবেন। আমি যদি আমার এসওপিতে লিখি অ্যাপার্ট ফ্রম ডিফারেন্ট মাই একাডেমিক অ্যাকুমেন্ট ইন্টারেস্ট যে আই পজেস লিডারশিপ স্কিল, ওনাদের আমার কমিটি মেম্বারদের আমার কথাকে মেনে নেওয়ার কোনো কারণ নেই। তখন হচ্ছে কি আপনাকে স্পেসিফিক ইনসিডেন্ট এক্সপ্লেইন করতে হবে যে আপনি কিভাবে লিডারশিপ কোয়ালিটি যে আছে এটা প্রমাণ কি, আপনি কোনো কিছু লিড করেছেন, কোনো কিছু অর্গানাইজ করেছেন, কোনো কিছু হচ্ছে গিয়ে এমন কোনো চ্যালেঞ্জিং সিচুয়েশন ছিল যেখানে আপনাকে কোনো একটা ডিসিশন দিতে হয়েছে যেটা হয়তো কাউকে রাগান্বিত করবে কিন্তু ওই মুহূর্তের জন্য জরুরি ছিল। তো আপনাকে এইগুলা প্রমাণ দিতে হবে এবং মাথায় রাখতে হবে যে আপনার প্রমাণ দেওয়ার জায়গা কম। যদি আপনাকে হচ্ছে গিয়ে 20 পেজ রাইটিং স্যাম্পল লিখতে বলা হতো যে পার্সোনাল স্টেটমেন্ট, আপনি অনেক ডিটেইলে ইন্ট্রিকেট ওয়েতে এগুলো বলতে পারতেন, যেহেতু আপনার সময় এবং জায়গা দুটাই নেই
সুতরাং ক্লেম করার ক্ষেত্রেও আপনাকে মোটামুটি মাথায় রাখতে হয় যে আপনি কি ক্লেম করছেন, এটা এই গ্রাজুয়েট প্রোগ্রামে এই মুহূর্তে এই ক্লেমটা দরকার কিনা, কারণ এই ক্লেমটাকে আপনাকে সাপোর্টিভ এভিডেন্স দিতে হবে। সাপোর্টিভ এভিডেন্স আপনি খুব বেশি দিতে পারবেন না। এখন আসি কনভেনশনের ক্ষেত্রে, মানে হোয়াট আর পারপাস বললাম অডিয়েন্স, হোয়াট আর দ্য কনভেনশন। সো দ্য বেসিক ফরম্যাট এসওপি 1-2 পেজেস, খুবই লাকি হলে হচ্ছে গিয়ে 3 পেজ যেতে পারে, লাখ খারাপ হলে হচ্ছে গিয়ে 250 ওয়ার্ড পাবেন আপনি, যে আপনাকে স্যাম্পলটা দেখালাম আমার মতো। স্টিক টু ট্রেডিশনাল থিং until unless your graduate program says otherwise. এগুলা কোশ্চেন হচ্ছে গ্রাজুয়েট ডিরেক্টরকে মেইল দিয়ে জেনে নেবেন এসপি লেখার আগে। বাট দিস ইজ দ্য সরি ট্রেডিশনাল ফরম্যাট। টাইম 0 মান, ফন্ট 12, লাইন স্পেসিং 1 to 1.5। ডাবল স্পেসিং এ লিখতে যাবেন না অ্যাটলিস্ট এসওপির ক্ষেত্রে, কারণ তাহলে আপনার বলার মতন কিছু থাকবেই না, জায়গায় পাবেন না বলার মতো। এখন দেখা যাক স্ট্রাকচার। শুরুতেই লেখার ক্ষেত্রে ট্রাই টু ডেভেলপ অ্যান আউটলাইন। এটা পুরো আউটলাইনটা মানে হচ্ছে কি আপনার শুরুতে ভাগ করে নেবেন যে আমরা টিপিক্যাল যে 3 টায়ার স্ট্রাকচার অফ এনি কাইন্ড অফ রাইটিং, ইন্ট্রোডাকশন, বডি, কনক্লুশন। তো এই কম্পোনেন্টটা হচ্ছে কি আপনার সমস্ত রাইটিং এ মোটামুটি আনটিল খুব এক্সপেরিমেন্টাল রাইটিং না হলে অ্যাটলিস্ট এসএসবির ক্ষেত্রে এই জিনিসটা সেম, মানে আপনার একটা ইন্ট্রোডাকশন থাকবে, আপনার বডি থাকবে, কনক্লুশন থাকবে। তার মধ্যে আপনি কি আনবেন, কিভাবে আনবেন, কি ভলিউমে আনবেন, এটা হচ্ছে কি আপনার কল, যেটা আপনি অনেক এসওপি পড়ার পরে আস্তে আস্তে একটা আপনার আইডিয়া চলে আসবে। ইন্ট্রোডাকশনে যেটা থাকতে হবে একটা অ্যাটেনশন গ্র্যাবিং হুক। হুক মানে হচ্ছে গিয়ে আপনি মনে করছেন যে হচ্ছে গিয়ে অ্যাডমিশন কমিটির মেম্বার হচ্ছে গিয়ে মাছের মতন, তারা প্রচুর জিনিসপত্র পড়তে হয়, যে শুরুতেই আপনার প্রথম 1-2 লাইনের মধ্যে স্ট্রাইকিং কিছু, আবার এমন স্ট্রাইকিং কিছু না যে হচ্ছে গিয়ে দে আর টেকেন এ ব্যাক। ওকে, ব্যালেন্সটা গুরুত্বপূর্ণ to get their attention, and then you give some a brief background, খুবই ব্রিফলি where you are coming from। একটা এক্সাম্পল আমরা দেখবো। এরপরে বডিতে you talk about your relevant experience and accomplishment। আপনি কোন ফিল্ডে আছেন, আপনি কি পড়াশোনা করেছেন, কোন কোর্সগুলো আপনার ভালো লেগেছিল, কোন কোর্সের কোন টেক্সটের পড়ার পর সম্ভবত আপনার প্রথমবার এই পার্টিকুলার ফিল্ডে বা এই পার্টিকুলার টপিকে অথবা এই পার্টিকুলার টাইম পিরিয়ড, লিটারি পিরিয়ড, এই পার্টিকুলার রাইটার, অথর ব্যাপারে ইন্টারেস্ট জন্মেছিল, এবং ওই ক্ষেত্রে ওই ফিল্ডে আপনার একাডেমিক লাইফে বা পরবর্তী প্রফেশনাল লাইফে আপনি যেই ক্যারিয়ার স্টেজে থাকুন না কেন, আপনি এজ ডাজন্ট ম্যাটার, বা যেই ক্যারিয়ার স্টেজে থাকুন না কেন, আপনি কি কি করেছেন দ্যাট ক্যান বি টাইড আপ টু দিস পার্টিকুলার প্রোগ্রাম। এই এক্সাম্পল 1, 2, 3 সিলেকশন করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। বিভিন্ন প্রোগ্রামে ডিপেন্ডিং অন দ্য প্রোগ্রাম ইউ আর অ্যাপ্লাইং টু, ডিপেন্ডিং অন দ্য ফিল্ড ইউ আর অ্যাপ্লাইং ফর, these examples will change. There is no one size fits all, and just like we said about the tailor-made shirt, there is no one shirt for all the programs. You have to make different shirts to apply for different programs. Each one of them will have a different fitting, and that means each one of them will have different examples which goes to with that particular program. You also talk about your professional goals. আপনার aim কি? আমরা যেমন হচ্ছে গিয়ে যেখানে চান্স পেই সেখানে পড়তে যাচ্ছি, বাইরে তো এরকম না। মোস্ট অফ দ্য টাইম ধরেই নেওয়া হয় যে আপনি আন্ডার গ্রাজুয়েট লেভেলেই জানবেন যে আপনি কি পড়তে যাচ্ছেন, কেন পড়তে যাচ্ছেন, এখন ওখানে যাবেন। আমাদের যেহেতু ওই ধরনের বাস্তবতা না, তাও যেহেতু আপনি পিএইচডি মাস্টার্স করবেন, ধরে না যায় যে আপনি ফিল্ডে থাকবেন বা এটা রিলেটেড, গিভ অ্যান আইডিয়া হোয়াট ইউ আর ট্রাইং টু ডু। এগেইন, রিজনস ফর ইন্টারেস্ট ইন দিস স্পেসিফিক স্কুল। ডু দ্য রিসার্চ ওই ইউনিভার্সিটির গ্র্যাজুয়েট প্রোগ্রামের প্রফেসরদের এবং হচ্ছে গিয়ে ওদের যেই হোম অ্যাবাউট সেকশন আছে, go through them really carefully, pick out the keywords যে ওই ডিপার্টমেন্টের স্ট্রেংথ কি। প্রত্যেক ডিপার্টমেন্টেই স্টাডিজে দেখবেন যে হচ্ছে কি অ্যাবাউট এ ডিপার্টমেন্টাল স্ট্রেংথ বা স্পেশালিটি বলে দেওয়া হয়। ইকোক্রিটিজম হতে পারে, পোস্টকলোনিয়াল সাউথ এশিয়ান ফিকশন হতে পারে, কন্টেম্পোরারি লিটারেচার হতে পারে, কম্পারেটিভ 18-19 সেঞ্চুরি ভিক্টোরিয়ান। তো যেই প্রোগ্রামে অ্যাপ্লাই করছেন ইট ইজ বেটার ওই প্রোগ্রামের স্ট্রেংথ যেটা সেটাতেই অ্যাপ্লাই করা, এবং তাদের যে কিওয়ার্ড দেওয়া আছে কিওয়ার্ডে ইউজুয়ালি বলে দেয় যে দে আর লুকিং ফর কম্পিটেন্ট, they're looking for people who can work under pressure, they're looking for people who have idea about 19th century era. ওকে, এই ধরনের কিওয়ার্ড গুলো একটা লিস্ট করবেন যেগুলাকে আপনি ওটার কাছাকাছি টাচ দিতে পারেন, কারণ ইট শোজ অ্যাডমিশন কমিটি পড়লে বা আমরা পড়লে বুঝতে পারি যে হচ্ছে এই জিনিসটা কি প্রোগ্রাম বা প্রফেসরদের প্রোফাইল রিসার্চ করে করা নাকি করা না।
Last, a conclusion, a brief summary of points, hint of a positive attitude. You want to start, you don't want to end on a negative tone. You want to give an idea on a positive note, not the naive, again, motivational speech kind of positive note. Positive note and attitude means that যে আপনি আইডিয়া দিচ্ছেন যে আপনি ডিলিজেন্ট, যে আপনি একটা জিনিস 4-5 বছর ধরে পড়ার মতন যেই মেন্টাল কি বলে পারফরমেন্স দরকার, ফিটনেস দরকার, সেটা আপনার আছে, আপনি খাটতে পারবেন, এবং চ্যালেঞ্জ আসলে বা নেগেটিভ ফিডব্যাক পেলে আপনি হতাশ হয়ে যাবেন না, and that you can pursue because you know that it is ultimately a part of life. It is not your life itself, so you can perceive or persevere through that. আপনি এন্ড করার চেষ্টা করবেন এই আইডিয়া দিয়ে যে আপনি চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করতে প্রিপেয়ার্ড। বাকিটা ওনাদের ডিসিশন। Now let's just come to language. যেহেতু হচ্ছে ইংলিশ স্টাডিজ এর ক্ষেত্রে এসওপিটা বা বাকিদের ক্ষেত্রে মোটামুটি হিউম্যানিটি সোশ্যাল সায়েন্সের দুই জায়গাতেই রাইটিং স্যাম্পল এবং এসওপি এই দুটার মাধ্যমেই অ্যাডমিশন কমিটি যেটা দেখার চেষ্টা করবে, যার কারণে আপনাকে নেবে এবং পসিবলি যার কারণে আপনাকে ফান্ডিং দেবে, ডিপেন্ডিং অন আপনি ওই লাইনের কোন পর্যায়ে আছেন, আপনার এফিসিয়েন্সি এবং ফিট কিনা পার্টিকুলার প্রোগ্রামে, আপনি হচ্ছে গিয়ে ল্যাঙ্গুয়েজটাকে প্রিপেয়ার করবে। এটাতেই আপনার সবচেয়ে বেশি গুরুত্ব সময় দেওয়া উচিত, এবং এই কারণেই এসওপি প্রিপেয়ার করতে 2-3 মাস সময় লাগে। তো আমরা 4টা সেন্টেন্স দেখি ফ্রম ডিউক ইউনিভার্সিটিজ রাইটিং স্টুডিও, how to write an effective specific sentence for SOPs. The first one, I am particularly interested in studying the history of Victorian novel at Oxford University. তো এটা তো মনে হতে পারে যে আপনি বলছেন যে আপনার ইন্টারেস্টই, কিন্তু এটাতে কাজের কাজ আসলে কিছু হচ্ছে না। আপনি ইউনিভার্সিটিতে পড়তে চান, ভালো, অনেকেই পড়তে চায়, আপনি ভিক্টোরিয়ান নোভেলে ইন্টারেস্টেড, এখন ইন্টারেস্ট কি পর্যায়ে, আপনি কি রিসার্চ করতে চান না আপনার পড়তে ভালো লাগে, অথবা কেন? সুতরাং আমি কোনো ইনফরমেশন আসলে পাচ্ছি না। পরেরটা, I am particularly interested in studying the history of the Victorian novel with Professor Fascinating at Hodgson University. এটা হচ্ছে গিয়ে আরেকটু বেটার, কিন্তু এটা এবং প্রথমটার মধ্যে তেমন কোনো পার্থক্য নেই, শুধুমাত্র একটাই পার্থক্য যে আপনি একটা প্রফেসরের নাম এনেছেন। মেজরিটি অফ দ্য এসওপি যেটা হচ্ছে কি আমরা রিভিউ করি, বা আমি যেগুলো রিভিউ গতবার করেছিলাম, ল্যাঙ্গুয়েজটা হচ্ছে গিয়ে সেকেন্ড পয়েন্টটার মতন, যে বড় মানুষজন একটা টেমপ্লেট আইডিয়া মাথায় আছে যে আমাকে ইউনিভার্সিটির নাম বলতে হবে, প্রফেসরের নাম বলতে হবে, আমাকে ইন্টারেস্ট এক্সপ্রেস করতে হবে। সুতরাং একবারেই এই 3টা পয়েন্টকে জাস্ট কাট করে বসে দাও, আমি ইন্টারেস্টেড এই প্রফেসরের কাজে এই ইউনিভার্সিটিতে। কিন্তু এটা তো আপনাকে আমি বলছি, বা আপনি যে কোনো জায়গায় পাবেন সেটা তো বলছেন, তাহলে আপনি ভাবলেন কোথায় বা ভাবলেন কি নিয়ে? ঋত্বিক ঘটক যেমন বলেছিল ভাবা প্র্যাকটিস করো, তো আপনাকেও ভাবতে হবে এবং ভাবা প্র্যাকটিস করতে হবে এসওপি লেখার আগে যে কেন এটা লিখছেন। থার্ড পয়েন্টটা, Professor Fascinating's works on Dickens and Eliot is of particular interest to me. এটা একটু স্পেসিফিক, প্রফেসর যে আপনি জানেন যে প্রফেসর এই রিসার্চটা করেছেন ডিকেন্স এন্ড এলিয়ট, কিন্তু প্রোগ্রাম কম্পিটিটিভ, শুধুমাত্র অথরের নাম দেওয়া হবে না। থার্ড পয়েন্ট এসেনশিয়ালি যেটা করছে সেটা হচ্ছে গিয়ে ফর্ম অফ নেম ড্রপিং, যে আপনি হয়তো এই রিসার্চটাতে ভালো ওয়েবসাইট নেভিগেশন, প্রফেসরদের সিভি অনলাইনে নিতে পাওয়া যায়, যে আপনি সিভিতে দেখে ফেলেছেন, প্রফেসরের নাম জানেন, কয়েকটা জার্নালের নাম দেখে ফেলেন, কি পাবলিশ করেছে বিভিন্ন ক্ষেত্রে, তুলে ফেললেন, নাম দিয়ে দিলেন। এটাও হচ্ছে কি আপনার কপাল ভালো থাকলে হয়তো থার্ড স্ট্রাকচার রাইটিং আপনাকে, আপনার যদি বাকি কম্পোনেন্ট ভালো হয়, জিআরই স্কোর, টোফেল এটসেট্রা, তাহলে থার্ড পয়েন্ট হচ্ছে গিয়ে কাজে দিতে পারে। কিন্তু আইডিয়ালি ফর আ স্ট্রং এসওপি আপনার টার্গেট হচ্ছে কি ফোর্থ স্টাইলের রাইটিং। I am particularly interested in the ways in which Professor Fascinating's study of Dickens and Eliot challenges prevailing assumption about the relationship between gender and narrative form in Victorian literature. The 4 number style appreciated by works because of multiple reasons. One, এটা আপনাকে প্রথম লেয়ারে বেসিক ইনফরমেশন দিচ্ছে যে আপনি ইন্টারেস্টেড কোন প্রফেসরের কাজে। তারপরে ইউনিভার্সিটি যদি অ্যাপ্লাই করছে, ইউনিভার্সিটির নামটা আসলে এখানে দেয়নি, আপনি দিতে পারেন, না দিলে সমস্যা নেই। তারপরে হচ্ছে প্রফেসরের কাজে কাদের উপর, ইনি হচ্ছে অথরের উপর কাজ করছে এবং নট টাইম অর ফিল্ড। আপনি এটাকে রিপ্লেস করতে পারেন উইথ প্রফেসর ফ্যাসিনেটিং স্টাডি ইন দ্য ফিল্ড অফ ইকোক্রিজম অর পোস্ট কলোনিয়াল
post-colonial literature, stuff like that. এটা, but more importantly, উনি বলতে পারছে নিজে চিন্তা করে যে হচ্ছে গিয়ে কেন, what does professors work do for this particular field? It challenges some assumption, কোন ক্রাইটেরিয়াতে for gender and narrative. চ্যালেঞ্জ হচ্ছে গিয়ে এটা মোটামুটি একাডেমিক লেখা, আপনি দেখতেই পাচ্ছেন যে হচ্ছে গিয়ে একাডেমিক লেখাটা 1 2 3 4 4 নাম্বার এসে এটা লেন্থ হয়ে গেছে বড়, 4 লাইন। সুতরাং ওভারঅল যে স্ট্রাকচারটা থাকবে, ওভারঅল এই প্রসে লিখলে দেখা যাবে আপনি হচ্ছে গিয়ে খুবই কম কিছু পয়েন্ট দিতে পারছেন। সুতরাং আপনাকে ওই ব্যালেন্সটাও চিন্তা করতে হবে যে আপনি কোন সময় কোন সেন্টেন্স ইউজ করবেন। যেই প্যারাগ্রাফটাতে আপনি হচ্ছে গিয়ে আপনার রিসার্চ ইন্টারেস্টের কথা বলবেন, ওভারঅল একটা একাডেমিক সেমি ফর্মাল নট ক্যাজুয়াল টোন মেনটেন করার থেকেও যে প্যারাগ্রাফে রিসার্চের কথা বলবেন সেটাতে ট্রাই টু ডেমনস্ট্রেট ইউর mastery or your experience of writing in an academic tone, যেটা শো করে ওয়ান যে আপনি গ্রাজুয়েট প্রোগ্রামে সম্বন্ধে ওয়াকিবহাল কিনা, আপনি জানেন কোন প্রফেসরের কি কাজ কোথায়, কোন ফিল্ডে, স্পেসিফিক কোন আর্টিকেল পড়া আছে কিনা, যেটা শো করবে ওভারঅল কাজে। এখানে কাজ খুব স্পেসিফিক ফিল্ডে, সুতরাং প্রফেসর ইউজুয়ালি এক ফিল্ডেই 3-4 বছর ধরে কাজ করেন, এবং তারপর ওই কাজগুলোর মধ্যে আপনি কোন জায়গায় ইন্টারভিন করবেন, যে কারণে বা যে প্রশ্ন করার কারণে তারা আপনাকে নেবে। ল্যাঙ্গুয়েজের আরেকটা ক্ষেত্রে দেখা যায় ওভারঅল লেখার সময় আমার ধারণা এটা হচ্ছে গিয়ে ছোটবেলায়, আমি শিওর না, ছোটবেলায় বিভিন্ন সময় চিঠি লিখতে হতো বাংলাদেশে স্কুল কলেজে, পিতার কাছে পুত্রের টাকা চাহিয়া পত্র লেখার মতন। কোন একটা কারণে আমরা যে এসওপি গুলো দেখি তার মধ্যে যখন আমরা ব্যক্তিগত হার্ডশিপ বা ওই কাজটা করি, ব্যক্তিগত হার্ডশিপটা থাকবে, আপনি বাংলাদেশে থাকেন, আপনার নর্মাল লাইফই হচ্ছে গিয়ে ইউএস এর অনেক লোকের কাছে হার্ডশিপের মতো, সুতরাং আপনারও দুঃখ দারিদ্র কষ্ট থাকবে, এটা আন্ডারস্ট্যান্ডেবল। আপনার মাথায় রাখতে হবে ওটা অনেকেরই থাকে। ইট ডাজন্ট মিন দ্যাট আপনার দুঃখ কষ্ট গুরুত্বপূর্ণ না, কিন্তু আপনাকে এসওপি লেখার ক্ষেত্রে মাথায় রাখবেন যে তারা they will be sympathetic for you if you talk about your hardship or other concern, কিন্তু essential or ultimately prioritize করবে আপনার কম্পিটেন্স। কিন্তু যেহেতু আপনার হার্ডশিপ আছে, সুতরাং সেটা না বলার কোনো যৌক্তিক কারণ নাই, ডিপেন্ড করছে আপনি কিভাবে বলবেন। টোন ইজ ইম্পর্টেন্ট, বেশি করা যাবে না, বেশি কম করলেও আপনি স্ট্যান্ডার্ড হতে পারবেন না, আপনাকে মাঝামাঝি থাকতে হবে। স্ট্যানফোর্ডের একটা সাজেশন ছিল, যেহেতু এসওপির মধ্যে যদি আপনার রেজাল্ট ভালো না হয়ে থাকে আন্ডারগ্রেডে বা অন্যান্য কাজে, আগের সময় যারা ইংলিশ স্টাডিজে পড়তো তাদের ডিভিশন আমলে তারা ফার্স্ট ক্লাস পেতোই না বলা যায়। তো তারা যদি হায়ার স্টাডিজে যেতে চায়, কমিটি যদি চিন্তা করে যাচ্ছে কি পরে যারা ছাত্র আসছে সিজিপি এত হাই, আপনি অনেক পরে স্টাডি শুরু করতে যাচ্ছেন তাদের ডিভিশনে, বা শুরুতে যারা সিজিপি সিস্টেমে ছিল তাদের সিজিপি কম হতে পারে, এটা কোনো সমস্যা না। আপনাকে এই এসওপির মধ্যে একটু যদি আপনার ওই ধরনের একাডেমিক ল্যাকিংস থাকে, তাহলে হচ্ছে গিয়ে বেটার যে আপনি এই জিনিসটাকে টাচ দেন, ডিফেন্ড করতে যাবেন না, কারণ রেজাল্ট খারাপ হতে পারে কারণে, যে কি কি ফ্যাক্টরস থাকতে পারে যার কারণে আপনার রেজাল্ট হয়তো আশানুরূপ হয়নি। এক্সাম্পলটা স্ট্যানফোর্ড যেটা বলেছে যে অ্যাডজাস্টিং টু কলেজ ওয়াজ আ মেজর স্টেপ ফর মি, কামিং ফ্রম আ স্মল হাই স্কুল and as a first generation college student, my freshman GPA was not up to par with my typical achievements, as demonstrated by my improved GPA of 3.8 during my second and third years in college. কিছু কিছু ওয়ার্ড আমাদের এডুকেশন সিস্টেমের সাথে ঠিক যায় না, ফ্রেশম্যান উই ডোন্ট টক ইন দ্যাট টার্ম, কিন্তু এই যে আইডিয়াটা খেয়াল করে দেখবেন যে প্রিভিয়াস যে এক্সাম্পলটা আমরা দেখলাম about the language, how the person wants to study with Professor fascinating because his ideas challenges gender and narrative norms, তার তুলনায় এই ল্যাঙ্গুয়েজটা তুলনামূলকভাবে লেস একাডেমিক, এবং এটা ইউজুয়ালি পার্সোনাল স্টেটমেন্টের টোন হয়ে থাকে। ইট ইজ নট ওভারলি একাডেমিক টোন। ওটার জন্য আপনার রাইটিং স্যাম্পল যেটা নিয়ে নাজওয়া ইদ্রিস কথা বলবে নেক্সট সেশনে। বাট এসওপি টোনটা ইউজুয়ালি একটু সেমি ফর্মালি থাকে, কিন্তু আপনাকে আপনার ল্যাকিংস ব্যাপারে কথা বলতে গেলে সেমি ফর্মাল টোনেই ইউ হ্যাভ টু এক্সপ্লেইন রাদার দ্যান গিভিং এক্সকিউজ। তো আমি এটাকে রিরাইট করে চেষ্টা করি যে বাংলাদেশের কনটেক্সটে এটা কিভাবে লেখা যেতে পারে। যেহেতু
অনেকেরই হচ্ছে গিয়ে শুরুতে ভার্সিটির সাথে অ্যাডজাস্ট করতে পারে ইত্যাদির কারণে, টিচারদের সাথে সমস্যার কারণে বা অন্যান্য বিষয়ের কারণে রেজাল্ট খারাপ হতে পারে, বা রাজনীতি করেন, হয়ে গেছে, কিছু করার নেই, যা হওয়ার ডান। তো দেখা যাক, ধরলাম যে ঢাকা আপনি পড়তে এসেছেন, আপনি বড় হয়েছেন ঢাকার বাইরে কোনো জায়গায়, হ্যাঁ, এটার জন্য হীনমন্যতা ভোগার কোনো কারণ নেই, ঠিক আছে, আপনি বড় হয়েছেন। So growing up in a small village, adjusting to university in Dhaka was a major challenge for me. Apart from understanding the culture and lifestyle of Dhaka, I also had to commute 3 to 4 hours a day to work and provide financial assistance to my family. This affected my studies, and hence my first year GPA is not up to the mark. However, I became better at prioritizing my studies throughout the adequate planning and proper time management, as evident by my improved GPA over the next years. তো যেটা হয়, বিভিন্ন কারণে আমাদের ছেলেরা ভার্সিটিতে বা আমাদের স্টুডেন্টরা ভার্সিটিতে আসে অনেক সময় without having any idea or conception regarding what does university supposed to mean. So they usually think of it as an extension of school and college, which it is not. At least which it should not be. অনেক ক্ষেত্রে বেসিক্যালি আমাদের ভার্সিটি গুলো স্কুল আর কলেজের এক্সটেনশনই অনেক ক্ষেত্রেই, কিন্তু ওটা আসলে হওয়া উচিত না। ওই মাইন্ডসেট নিয়েও আসলে ভার্সিটিতে পড়া উচিত না। দ্বিতীয়ত, প্রচুর ছাত্রছাত্রী, আমাদের বাবা মারা বলে থাকে যে আমাদের সন্তান যেন থাকে দুধে ভাতে। তো দুধে ভাতে রাখতে গিয়ে এবং অন্যান্য পারিপার্শ্বিক ফাইন্যান্সিয়াল হার্ডশিপ, স্ট্রাগল, এটার কারণে অনেকেই যেহেতু পরিচিত গণ্ডির বাইরে কাজ করতে পারে না বা যায় না, বা মনে করে যে বাকি সবই হচ্ছে খারাপ, আমি যা মনে করি তার বাইরে, সুতরাং ঢাকায় বা ইউনিভার্সিটি যখন যায় তখন একটা কালচারাল শক হয়, যেটা খুবই এভিডেন্ট। বিভিন্ন জায়গা থেকে লোকজন আসে, বিভিন্ন ব্যাকগ্রাউন্ডের, বিভিন্ন মানসিকতার, এবং তারপরে ওই স্বাধীনতা ম্যানেজ করতে যে দেখা যায় ফার্স্ট, সেকেন্ড, থার্ড রেজাল্ট ইজ নট আপ টু দ্য মার্ক। তো আপনাকে তো কমপ্লিট করতে হবে। সুতরাং যে জিনিসগুলো আমাদের দৈনন্দিন জীবনের গুরুত্বপূর্ণ অংশ, যেটা আসলে ইম্প্যাক্ট ফেলে, যেমন জ্যাম। আমি যখন এসওপি লিখেছিলাম তখন জগন্নাথে আমার যাতায়াত লাগতো 4-4.5 ঘন্টা। মেজর টাইম এসওপিটা লিখতে হয়েছিল আমাকে ফোনে। তখন আমি মেনশন করেছি এসওপিতে, বিকজ ইটস ট্রু, অন্যান্য দেশের তো এই ধরনের হার্ডশিপ নেই, কিন্তু আপনাকে বলতে হবে অলমোস্ট জার্নালিস্টিক স্টাইলে অ্যাজ আ স্টেটমেন্ট that it affected my study. It is true, but it is not an excuse. একটা পরে যখন নিজেরা করতে চাইলে চেষ্টা করতে পারেন যে এই যে প্যাসেজটা আছে, এই পয়েন্টটার জন্য এতগুলা লাইন হচ্ছে কি এসওপিতে ডেডিকেট করা যাবে না, করার মানেও নেই, ঠিক আছে। সুতরাং আপনাকে এসেনশিয়ালি এই পুরো জিনিসটাকে বলতে হবে এটার হাফ ওয়ার্ডে। তো এটা একটা আপনি টাস্ক হিসেবে নিতে পারেন, যেখানে যা যা পয়েন্ট বলা আছে আপনি একই পয়েন্ট এর অর্ধেক শব্দে বলতে পারেন কি। It will be a good exercise for writing the SOP. So কি ইমপ্রেশন হচ্ছে গিয়ে দিতে হয় এসওপি, যেহেতু ছোট এসওপি এসেনশিয়ালি আলটিমেটলি মানুষ, আপনার মধ্যে রাখতে হবে যে এসওপিটা 2 পেজ, চিন্তা করবেন যে 2 পেজের ইমপ্রেশন কি একসাথে। It should look like a fine piece যেখানে সবগুলো পার্টস is working like a polished coherent parts, okay, যাতে মনে না হয় যে হচ্ছে গিয়ে আপনি আপনার জীবনের বিভিন্ন অংশের কোলাজ বা প্যাচ হচ্ছে গিয়ে ছোপ ছোপ করে বিভিন্ন জায়গায় দিলেন। শুরু থেকে শেষ পর্যন্ত পড়ে যাতে মনে হয় ইট ইজ আ কমপ্লিট হোল, এবং এখান থেকে আমি যদি কোনো প্যারাগ্রাফ সরিয়ে ফেলি তাহলে পুরো জিনিসটা উইল বি ইনকমপ্লিট। এতটা রিজিড এবং কংক্রিট স্ট্রাকচার হওয়া উচিত। আই থিঙ্ক ওয়াল্ট হুইটম্যানের যেটা ছিল একটা ব্লেডস অফ গ্রাসের আইডিয়া, যে আপনি যদি এখন একটা ঘাসকে কাছ থেকে দেখেন তাহলে একদম মাঠে গিয়ে সব ঘাসই হচ্ছে কি ইউনিক, একটু দূর থেকে গেলে আপনি বুঝবেন যে এটা মাঠ। তো মাঠ হচ্ছে ঘাসের সমষ্টি, কিন্তু মাঠ বলতে আমরা যে ফিলিংসটা পাই, ইমপ্রেশনটা পাই, শুধুমাত্র আপনি ঘাস দেখে ওই ফিলিংসটা বা ইমপ্রেশনটা পাবেন না। সুতরাং আপনাকে হচ্ছে কি একটু স্টেপ ব্যাক করে পুরো ডকুমেন্টটাকে একটি থার্ড বার্ডস আই ভিউ থেকে দেখতে হবে, যে ওভারঅল জিনিসটাকে, ওভারঅল আপনার প্যারাগ্রাফ, যে আপনি যে একটা একটা করে ঘাস বপন করেছেন, এই ঘাসগুলো দূর থেকে কি একটা মাঠের আইডিয়া দেয় কি। যদি না দেয়, কোনো জায়গায় মনে হয় উঁচু নিচু, সমান না, হেজ না, ট্রিম না, then you go and revise again and again. Balance in terms of sentence length, vocabulary, syntax, পুরো জিনিসটা হচ্ছে কি একটা ব্যালেন্স থাকা দরকার। জিআরডি ওয়ার্ড বা আপনি কত ভালো শব্দ জানেন বা আপনি এক্সট্রিমলি কত ভালো কমপ্লিকেটেড সেন্টেন্স ইউজ করতে পারেন সেটার জন্য এটা না।
আপনি ভালো ন্যারেটিভ রাইটার হতে পারেন বা লিখতে পছন্দ করতে পারেন, বাট জেমস জয়েস হওয়ার জায়গা এই পার্টিকুলার জনরাটা না। স্টেটমেন্ট অফ পার্সোনাল স্টেটমেন্ট এসেনশিয়ালি আমার মতে একটা বিজনেস করসপন্ডেন্স জিনিস, which has an academic scholarly rigor. এটা আলটিমেটলি হচ্ছে একটা মার্কেটিং পিচ, যে আপনাকে একটা পিচ করতে হবে যেখানে আপনাকে আপনার এসেনশিয়াল ক্রাইটেরিয়া গুলোকে জাস্ট স্পটলাইট দেওয়ার মতন, এবং যাতে একটা আইডিয়া থাকে যে আপনি ডিলিজেন্ট, আপনি হার্ড ওয়ার্কিং, আপনার কিছু ব্যাকগ্রাউন্ড আছে, আপনি কাজ করতে পারবেন। সেই ক্ষেত্রে এই যে সেন্টেন্স লেন্থের ব্যালেন্স, ওয়ার্ডের ব্যালেন্স, আপনি কি ধরনের প্যাশন দেখাবেন, কি ধরনের আবেগ দেখাবেন, আবেগ খুব বেশি দেখাতে যাবেন না, কিন্তু আমার ধারণা একটু হালকা আবেগ দেখানোটাই হচ্ছে কি হোয়াট সেটস স্টুডেন্টস ফ্রম সাউথ এশিয়া আ লিটল বিট অ্যাপার্ট ফ্রম দ্য রেস্ট অফ দি ওয়ার্ল্ড। কারণ আমাদের তো ঠিক ইন্ডিভিজুয়ালিস্টিক সোসাইটি না, সে কারণে কিন্তু ওই ব্যালেন্সটা পাওয়া জরুরি। সো থিঙ্ক অ্যাবাউট দ্য ব্যালেন্স ইন টার্মস অফ সল্ট, যে আপনাকে এটা মাথায় রাখতে হবে লবণের মতন, যে আপনি খাবার লবণ দিতে হবেই, আপনাকে হচ্ছে গিয়ে একটু আবেগ এবং একটু একাডেমিক রিগর এখানে দিতে হবে, কিন্তু আপনি আসলে জানেন না যে রেসিপিতে যেমন লেখা থাকে যে পরিমিত পরিমাণে লবণ দিবেন, পরিমিত মাত্রা হচ্ছে গিয়ে ভ্যারি, যে আপনি হয়তো লবণ বেশি খান বা কম খান, এখানে হয়তো লবণ খাই না। তো আবেগের ক্ষেত্রে পরিমিত, অ্যাটলিস্ট নর্থ আমেরিকার ক্ষেত্রে মানে হচ্ছে গিয়ে একদম ব্ল্যান্ড, খুব বেশি আবেগ দেওয়া যাবেই না। বাকি জিনিস আপনার মাথায় রাখতে হবে ওই ব্যালেন্সটা, যে পরিমিত বলতে সবকিছু যে 50% যদি অ্যাভারেজ ধরি 1 থেকে 100% লবণের মধ্যে, হয়তো 45 to 55 এর মধ্যে সবকিছু নড়াচড়া করতে হবে। এর বেশি গেলে ইট উইল বি টু লাউড, এর কমে গেলে ইউ আর সেলিং ইউরসেলফ শর্ট। সব ক্ষেত্রে ইট হ্যাজ টু বি কম্প্যাক্টেড, কম্পিটেন্ট। যেহেতু আপনার 2 পেজ, আপনার বেশি জায়গা নেই কিছু বলার, আপনাকে এত জিনিস বলতে হচ্ছে গিয়ে আপনি ধরেই নিবেন যে আপনি একটা বাসা বানাচ্ছেন, আপনার প্রত্যেকটা শব্দ হচ্ছে কি ইট, এর মাঝখানে পাংচুয়েশন, স্পেসিং, এগুলো হচ্ছে সিমেন্ট। আপনি ফাউন্ডেশন বানাচ্ছেন একটা 5 থেকে 7 বছরের জিনিস বা 2 বছরের, যেটা হোক না কেন। সুতরাং আপনার যদি গাঁথনি ঠিক মতো না হয়, যেখানে বলছে রাইটিং ইজ রাইটিং, আপনাকে কন্টিনিউয়াসলি এডিট করতে হবে, গাঁথনি যদি ভালো না হয় আপনি হয়তো প্রথমত হচ্ছে চান্স পাবেন না। চান্স পেলে হয়তো হচ্ছে দেখা যায় অন্য বিষয়ে সমস্যা হচ্ছে গিয়ে, চান্স পেয়ে যদি চলেও আসেন তাহলে দেখবেন যে আপনার প্রথম 2-3 সেমিস্টার একদম নারকীয় হয়ে যাচ্ছে জাস্ট টু সার্ভাইভ। সুতরাং আগে থেকেই এই বিষয়ে প্রিপেয়ার থাকা ভালো। কিন্তু আপনি মাথায় রাখবেন যে আপনি যেহেতু এই পাথে এসেছেন, মোস্ট লাইকলি you will go for graduate studies and SOP is going to help you. You are qualified. এই আত্মবিশ্বাসটা রাখবেন। The question is, how do you make others understand that you are worthy? এখন ট্রাভেল স্পট কি? ট্রাভেল স্পট হচ্ছে গিয়ে এসওপি তে একটা ট্রিকি জনরা, মোটামুটি সব জায়গায় এগ্রি করে, কারণ এটা ডেফিনেট কোনো কনভেনশন নেই। আমি যেগুলো বললাম সেগুলো বিভিন্ন জায়গা থেকে নেওয়া। আমি আমাদের ইউটিউব পেজে বা লিংকে ডেসক্রিপশনে ফোল্ডার লিংক দেওয়া থাকবে যেখানে রিসোর্স আছে। তো এমন কিছু আমি বলিনি যেটা আপনি গুগল করলে বা অন্য কোনো জায়গা থেকে পেতেন না, কিন্তু এটা ট্রিকি এই কারণে, দে আর শর্ট বাট অ্যাস্ক আ লট, লাইক আ লট, যেটা বললাম যে আপনাকে টি20 খেলতে দিয়েছে, সব ওভারও না, হয়তো টি20-র মধ্যে 10 ওভার, কিন্তু আপনাকে দেখাতে হবে যে হচ্ছে কি আপনি 4 ইনিংস ধরে ব্যাট করতে পারেন টেস্টের মতো। সুতরাং এটা আপনার দায়িত্ব, এর মধ্যে আপনাকে বিভিন্ন স্ট্রোকের ভ্যারাইটি দেখাতে হবে, বিভিন্ন সেন্টেন্স স্টাইলের ভ্যারিয়েশন আনতে হবে, ভোকাবুলারি ব্যালেন্স অনুযায়ী ইউজ করতে হবে, নট এক্সট্রা কমপ্লিকেটেড, নট লাইক থার্ড অর ফোর্থ স্কুল গ্রেডার, ওই ব্যালেন্সটা নিতে হবে। সেটা হচ্ছে জাজমেন্ট কল। দে নিড টু বি ইউনিক, কিন্তু আপনি ইউনিক অবশ্যই, আশরাফুল মাখলুকাত যেহেতু বলা হয়, কিন্তু মাথায় রাখতে হবে যে মানে সভ্যতা এত বছর ধরে হয়তো আপনার সাথে এমন কিছু হচ্ছে না যেটা পৃথিবীর কারোর সাথে অলরেডি হয়নি। ইটস ভেরি হাইলি আনলাইকলি। এবং কমিটি প্রচুর এসওপি পড়ে, আমি পড়েছি গতবার 30 থেকে বললাম 40টা মতো, কমিটি আরো বেশি পড়ে, হয়তো 100-200টা। At certain point it all becomes a blur, যে সবকিছুই মনে হয় সেম, যে বেসিক টেমপ্লেট যেটা, যে প্রবলেম গুলো আপনি অ্যাভয়েড করবেন। যে শুরুতে আমি বড় হয়েছিলাম অনেক কষ্ট করে, আমাকে প্রফেসর আমার আন্ডারগ্রেডে বুঝেনি, আমার রেজাল্ট খারাপ হয়েছে, তারপর হচ্ছে গিয়ে আমি একটা এপিফেনি হয়েছে ওহিন আজিল হওয়ার মতন, এবং তারপরে আমি পড়াশোনা করতে চাচ্ছি,
এবং আমি কনফিডেন্ট এবং আত্মবিশ্বাসী যে আমি যীশু খ্রিস্টের মতন এই ফিল্ডে এন্টার করলে এই পুরো ফিল্ডটাই পরিবর্তন হয়ে যাবে। সো এই পার্টিকুলার ন্যারেটিভ ডায়ালেকটিক টোনে অ্যাভয়েড করবেন। মাথায় রাখবেন, যদিও এটা ট্রু যে আপনি এমন কিছুই বলবেন না পসিবলি, মোস্ট লাইকলি, যেটা তারা আগে শোনেননি, কিন্তু তারা কোনোদিন আপনার ভয়েসও শোনেনি, এবং ওটাই ইউনিক, এবং ওই ভয়েসটাই বার করা দরকার, এবং ওটাই পার্সোনাল স্টেটমেন্টের ফিলোসফিক্যাল অ্যাসপেক্টটা। যখন বলছেন যে ট্রান্সফরমেটিভ এক্সপেরিয়েন্স, যে আপনি যখন চিন্তা করবেন 2 মাস ধরে 2 পেজ লেখার জন্য যে কেন, কিভাবে, কারণ কি, সেটা এসেনশিয়ালি আপনারও কিছু হচ্ছে গিয়ে মোরাল চেঞ্জ আনা, সবার জন্য না, অ্যাটলিস্ট আমার জন্য হয়েছিল। যদি আপনি ডিপলি থিঙ্ক করেন যে কেন আপনি এটা করবেন, কি কারণে, কিভাবে বলবেন যেটা করছেন, এটার গুরুত্ব কি অ্যাপার্ট ফ্রম একাডেমিক লাইন, and lastly what it does for you and the society and the humanity in general. সেই কোশ্চেনগুলো নট নেসেসারি আপনি এসওপির মধ্যে লিখবেন, কিন্তু ওটা আপনার এসওপি লিখতে আমার ঘোর বিশ্বাস যে সাহায্য করে যদি আপনি ওই লেভেল অফ সেলফ অ্যাকচুয়ালাইজেশন চিন্তা করেন, যে আপনি যা মনে করছেন তা কেন, যা বিলিভ করছেন তা কেন। কারণ আপনার প্রফেসর বলেছে, বাট আপনার টিচার বলেছে, বাট হাউ ডাজ হি নো দ্যাট? এই কোশ্চেনগুলো করাটা জরুরি। You need to point to key moments in your life but not tell your entire life story, যেটা বললাম যে গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে পিক আউট করা, এবং এক এক প্রোগ্রামে এক এক এসওপি এক এক ফিল্ডের জন্য এটাকে চেঞ্জ করা। নো ওয়ান সাইজ ফিটস অল। আপনি একটা দিয়ে খুব সাকসেস রেট কমে যাবে। আপনাকে ওই বিষয়টাই হচ্ছে কি ডিপলি চিন্তা করতে হবে যে কেন এই গল্পটা এই এসওপিতে এই প্রোগ্রামের জন্য আমি এই ফলে ইউজ করবো। পরের এই বছর না হলে পরের বছর যখন আবার অ্যাপ্লাই করবেন তখন আরেকভাবে চিন্তা করতে হবে। দ্যাট ইজ রিভিশন। Your address should make your academic accomplishment. Again, don't sell yourself short. আপনাকে মনে রাখতে হবে যে আপনি নিজ যোগ্যতায় চুজ হওয়ার জন্য চেষ্টা করছেন। কেউ আপনার উপর বদান্যতা দেখাচ্ছে না, বা আপনি কারো হচ্ছে গিয়ে দয়ার পাত্র হচ্ছেন না। আপনার কোয়ালিফিকেশন দিয়ে ইন আ ফেয়ার ওয়ে আপনি এটা চেষ্টা করছেন, কিন্তু কোয়ালিফিকেশন বা ফেয়ার ওয়ে সবকিছু আলটিমেটলি ইটস আ জাজমেন্ট কল। মানে আপনার কোয়ালিফিকেশন হয়তো ভালো নাও হতে পারে বিকজ অফ ইয়োর ব্যাকগ্রাউন্ড অর ইয়োর আপব্রিঙ্গিং, সামটাইমস লাইক দ্যাট ইট ডিলস উইথ। বলার সময় ওই টোনটা এগেইন লবণের মতন মেনটেন করা জরুরি, যে আপনি আপনার একাডেমিক অ্যাকমপ্লিশমেন্টের কথা বলতে হবে কিভাবে এবং কোনটা, এবং যে জিনিস আপনার সিভি থেকে বোঝা যায় সেই জিনিস হচ্ছে গিয়ে আপনার পার্সোনাল এসওপিতে দিয়ে কোনো লাভ নেই। মানে আপনি ফার্স্ট হয়েছেন, সেকেন্ড হয়েছেন, আপনার সিজিপিএ আছে, বা আপনি কোন জায়গায় পেপার পড়েছেন, সেটা তো আপনার সিভি থেকে আমি জানবই। সুতরাং ওই কনফারেন্সের নাম, ওই কনফারেন্সের পেপার আপনার এসওপিতে ডিরেক্ট লাইন বাই লাইন, ওয়ার্ড বাই ওয়ার্ড দেওয়ার কোনো মানে নেই। যেই কারণে আপনি দিতে পারেন যদি আপনি অ্যাড্রেস করতে পারেন যে ওই কনফারেন্সটার ক্ষেত্রে আপনার এই ফিল্ডে বা এই টপিকে কোনো এক ধরনের মেজর এপিফেনি বা what not epiphany is a too strong of a word, major inspiration কাজ করেছে to pursue graduate studies in this particular field. Like there has to be a reason why you would bring or explain or elaborate something from your CV on your SOP. Usually এই দুটা রেজুমেটা হচ্ছে গিয়ে সাপ্লিমেন্টারি ম্যাটেরিয়াল, এমন কিছুই এখানে বলা উচিত না যেটা হচ্ছে গিয়ে ওখান থেকে আমি অলরেডি জেনে নিতে পারবো। Then you are wasting your space. You're also wasting a chance to say something new that people might already know by reading your resume. Navigation again, আমরা অলমোস্ট শেষ মুহূর্তে চলে এসেছি, অলরেডি 54 মিনিট, কিছুক্ষণ লাগবে না। সো এই যে জিনিসগুলো যে আপনাকে লাইফ স্টোরি বলতে হবে কিন্তু সমস্ত লাইফ স্টোরি না, আপনাকে অ্যাকমপ্লিশমেন্টের কথা বলতে হবে কিন্তু সিভি না, এই জিনিসগুলো হচ্ছে গিয়ে that you have to navigate through this paradox. And this is again one of the foundational mindset that you require to do any kind of critical thinking, to navigate through paradoxes and to survive in today's life in general. যে সবকিছুই there is just খুব কম ক্ষেত্রে there is black and white answer. Most of the time it's gray, and you have to pick your own gray among those 50 shades of gray that ranges between each black and white in these two extremes.
কি করবেন, প্রথমে হচ্ছে গিয়ে ওই ইউনিভার্সিটির এবং প্রোগ্রাম গাইডলাইন একদম মাইনুটলি পড়বেন, টাইম যে কি বলেছে ওই ল্যাঙ্গুয়েজটা ফলো করার চেষ্টা করবেন। যে ওরাও অনেক চিন্তা করে ওয়েবসাইটে প্রোগ্রাম ডেসক্রিপশন লেখে, আপনি ওটা পড়েও ওদেরকে ওই রেসপেক্টটা দেওয়ার জন্য এবং আপনার সেলফ ইমপ্রুভমেন্টের জন্য আপনি ওগুলো পড়েও বেশ কিছুক্ষণ ধরে চিন্তা করবেন যে এই প্রোগ্রামের ডেসক্রিপশন এরকম কেন। রিড গাইডলাইন্স, স্যাম্পলস অফ SOPs, রিড আ লট। গুগল করলে প্রচুর স্যাম্পল পাবেন। ফেসবুক গ্রুপ আছে নেক্সট অফ হায়ার, USA এন্ড হায়ার স্টাডিজ অ্যাব্রড, ওখানে ডকুমেন্টসে গেলে প্রচুর গ্রুপ পাবেন। আমরা যে ইউটিউব চ্যানেলে ভিডিওগুলো আপলোড করব সেখানে আমি চেষ্টা করবো আর একটা গুগল ফোল্ডার আপলোড করে দেওয়ার যেখানে কিছু স্যাম্পল রিসোর্সেস থাকে। ওভারঅল this is also part of the research. Try to find as many samples you can, not from just one person, not from just one platform, not from just one source, from multiple sources. That will give you more arsenal to have while you write or embark on this particular task. Write multiple drafts, and I cannot emphasize enough multiple. Receive feedback, revise, edit, proofread, and repeat. Just to give an idea যে কেন multiple draft জরুরি এবং কেন feedback, revise, edit, and proofread জরুরি। সো এটা হচ্ছে আমি যে প্রোগ্রামে এসেছি তার আমার পার্সোনাল স্টেটমেন্টের। আমার কাছে আগের হার্ড ডিস্কটা নেই, বাট আমি একটা ছবি তুলে রেখেছিলাম। সো এটার লিস্ট অফ ড্রাফট। তো মনে করেন ড্রাফট হচ্ছে যেখানে হচ্ছে কি আমি কিছু চেঞ্জ করেছি 1 2, ভার্সন হচ্ছে কি যেখানে কোনো মেজর চেঞ্জ আছে, আমি প্যারাগ্রাফই বাদ দিয়ে দিয়েছি বা আমার টোনটাই চেঞ্জ করে ফেলেছি। সো আপনি দেখছেন যে ভার্সন 1 আর ড্রাফট 1, ভার্সন 1 আর ড্রাফট 2, ভার্সন 1 আর ড্রাফট 3, ভার্সন 2 এর ড্রাফট 1, ভার্সন 2 ড্রাফট 2, ভার্সন 3 ড্রাফট 1। এভাবে ভার্সন 3 সবচেয়ে বেশি ড্রাফট, 1 2 3 4 5টা ড্রাফট ভার্সন 3। তারপর আমি ভার্সন 4 এ মুভ করলাম, ওটার দুটো ড্রাফট হয়েছিল। তারপর ভার্সন 5 জাস্ট একটা ড্রাফট। তারপর আমার মনে হলো যে হচ্ছে গিয়ে 4 আর 5 জাস্ট কাজ করছে না, আমাকে ভার্সন আগের ভার্সনে ব্যাক করতে হবে, ওটার কিছু চেঞ্জ করতে হবে। সো ভার্সন 6 যেটা আমি আলটিমেটলি এখানে দিয়েছি সেটা হচ্ছে গিয়ে ভার্সন 3 ড্রাফট 3 ড্রাফট 1। মানে আমি আবার 4 5 পড়ে মোটামুটি দুটো SOP লিখে আরো 1 মাস স্পেন্ড করে ওই 1 মাসের কাজ পুরো পানিতে ফেলে যে এটা জাস্ট is not working for me, going back to a previous draft, working on that draft, making 2 revisions. So ultimately যেটা আমি সাবমিট করেছি which is like version 6 যেটা হচ্ছে কি version 3 থার্ড ড্রাফটের সেকেন্ড ড্রাফট। ওকে, সো মোটামুটি একটা ইনসেপশন কাইন্ড অফ স্টাইল এই জিনিসটা। এবং আমার ল্যাঙ্গুয়েজ জাস্ট একটু ব্যাক করে লাস্ট একটা স্টেটমেন্ট। আমার ল্যাঙ্গুয়েজ আমি যখন SOP তে লিখেছিলাম তখন ছিল এখানে যে 4টা পয়েন্ট ধরলাম যে হচ্ছে ল্যাঙ্গুয়েজ 1 হচ্ছে লেভেল 1, পরেরটা লেভেল 2, লেভেল 3, তার লাস্ট হচ্ছে লেভেল 4। সো আমার ল্যাঙ্গুয়েজ ছিল লেভেল 3.5, মানে 4th স্টেজের ল্যাঙ্গুয়েজ। বা তখনও আমার ঠিক ওই পরিমাণে দক্ষতা ছিল না, সময় ছিল না। আপনি যদি আমার মতন হয়, আমার সব মুহূর্তে শেষ মুহূর্তে কাজ করার অভ্যাস, যেহেতু আমার টোফেল এবং অন্যান্য জিনিসপত্র স্কোর ভালো ছিল, সো আমি জাস্ট এটা লিখেছি। কিন্তু ইউজুয়ালি আপনার উচিত হবে আমার স্টেপটা ফলো না করে রিড, রিপিট, ওয়ার্ক এবং যা যা করার। লাস্ট হচ্ছে কি যে হিউম্যানিটিজ হাব রিসোর্স ফর SOP, এটা এখান থেকে ভিডিওটা আপলোড হবে। আমরা চেষ্টা করব ইউটিউব পেজের লিংকে এই লিঙ্কগুলো সরবরাহ করার, যাতে হচ্ছে গিয়ে আপনারা এখান থেকে রিসোর্স পান। Again, thank you for giving me this opportunity, Writer's Block. আর যারা যারা আজকে এসেছেন, thank you for joining in. I hope যে 1 ঘন্টা আমি এমন কিছু বলিনি যেটা হচ্ছে কি আপনারা জানতে পারতেন না, বাট আশা করি এখান থেকে কিছু হেল্পফুল জিনিস আপনাদের পাওয়া হবে for writing SOP. Good luck with your graduate journey, and I'm handing it over to Kasif. ধন্যবাদ কাজী অর্কর রহমান, অত্যন্ত প্রাণবন্ত আলোচনা ছিল। এরকম একটা কাঠখুট্টা বিষয়কে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে T20 ক্রিকেট, টেস্ট ক্রিকেট থেকে শুরু করে পদ্মা নদীতে সাঁতার কাটা থেকে শুরু করে টেইলরশিপ পর্যন্ত নিয়ে গিয়ে সেখান থেকে ইনসেপশনে ফেরত এসে 50 শেডস অফ ব্ল্যাক দিয়ে শেষ করার জন্য। যাই হোক, খুবই প্রাণবন্ত আলাপ ছিল। তো আমরা দর্শকের কোয়েশ্চেন আনসারে যাব। আমাদের নেক্সট সেশনটি হচ্ছে 8:30-এ। আমাদের প্রেজেন্টার কিছুক্ষণের মধ্যে আমাদের সাথে জয়েন করবেন। কোয়েশ্চেন আনসার সেশনে যাওয়ার আগে এখন পর্যন্ত চ্যাট বক্সে আমি কোনো কোয়েশ্চেন দেখতে পাচ্ছি না। তো যারা পার্টিসিপেন্ট, আপনাদের কোনো কোয়েশ্চেন থাকলে আপনারা চ্যাট বক্সে লিখেন। দর্শকের প্রশ্ন নিশ্চয়ই আছে। তো দর্শকের প্রশ্নে যাওয়ার আগে আমি কাজী অর্কর রহমানকে একটি
প্রশ্ন দিয়ে শুরু করতে যাচ্ছি এই আলাপটি। আমাদের নেক্সট সেশন শুরু হতে 5 মিনিট আছে, সো যতটুকু সংক্ষেপে করা যায় সেটি আনসার দিলে বেটার। সেটা হচ্ছে যে অনেকেই বলে থাকেন যে স্টেটমেন্ট অফ পারপাসে প্লেজারিজমকে এড়ানোর জন্য রেফারেন্স অ্যাড করতে। অর্থাৎ আমরা যেহেতু বাংলাদেশি কমিউনিটি, স্টুডেন্ট কমিউনিটি নিয়ে আলাপ করছি, সো আমাদের মধ্যে একটা টেন্ডেন্সি কাজ করে যে প্রিভিয়াস মডেল দেখে আমি আমার এসওপি লিখবো। সো সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে প্রিভিয়াস কোনো এসওপি থেকে ইন্সপিরেশন চলে আসে এবং আপনি আপনার রিসার্চের কোনো কিছু আপনার এসওপিতে অ্যাড করছেন। সো সেক্ষেত্রে দেখা যায় যে আপনি একটি ক্রিটিক্যাল লিটারারি আলাপে ঢুকে গেলেন, সেখানে হয়তো আপনি একজন থিওরিস্টের একটা লাইন আনকনসিয়াসলি ইউজ করে ফেললেন। সো সেই জায়গায় আমার ধারণা হচ্ছে যে আপনি চাইলে স্টেটমেন্ট অফ পারপাসে যেহেতু আলাদা রেফারেন্স সেকশন লেখার জায়গা নেই, ফুটনোট ইউজ করে এই প্রবলেমটা থেকে অ্যাভয়েড করতে পারেন। এই প্রবলেমটা অ্যাভয়েড করে হয়তো আপনার যে ক্রেডেনশিয়াল আছে, ফর এক্সাম্পল আপনি নবগীয় থৈঙ্গকে কোট করছেন, সো সেটাকে আপনি অ্যাকনোলেজ করলেন। সো ডাজ ইট সিম লজিক্যাল অর নট? সো কাজী আরকুর রহমান। থ্যাংক ইউ ফর দ্য কোশ্চেন। এটা খুব ভালো প্রশ্ন, কারণ হ্যাঁ এটা ট্রু, স্পেশালি যখন রিসার্চ ইন্টারেস্ট নিয়ে লেখা হয় তখন জিনিস চলে আসতে পারে। দ্য অ্যান্সার উড বি যে প্রবাবলি ফুটনোটটাই হচ্ছে কি ওটা সবচেয়ে লজিক্যাল ডিরেকশন, এবং যদি ফুটনোট নাও দেওয়া হয় এসওপি ঠিক এই কারণে যেটা এটা কোনো ডিরেক্ট ফরম্যাট যেহেতু নেই, এবং ধারণা করা হচ্ছে যদি আপনি ওই বিষয়ে পড়ে থাকেন তাহলে হচ্ছে আপনার লেখার মধ্যে হয়তো দেরিদা বা এডওয়ার্ড সাইদের কোনো একটা লাইন হয়তো চলে আসলো, যেটা হয়তো হচ্ছে লাইন বাই লাইন কোনো জায়গা থেকে নেওয়া, কিন্তু আপনি ওটা অ্যাকনোলেজ করলেন না। মোস্ট অফ দ্য টাইম যেটা হয় যে হচ্ছে কি পার্সোনাল স্টেটমেন্টে এই ধরনের জিনিস কমিটি ওভারলুক করে। ইট ইজ অ্যাপ্রিসিয়েটেড যে আপনি ফুটনোট দিবেন, তাহলে দ্যাট শোজ দ্যাট আপনি আরো বেশি এই ধরনের এথিক্যাল বিষয়ে অনেক বেশি স্ট্রিক্ট। ইট শোজ আ সার্টেন কাইন্ড অফ কোয়ালিটি হুইচ উইল বি অ্যাপ্রিসিয়েটেড। বাট অ্যাট লিস্ট এসওপির ক্ষেত্রে যদি আনটিল আনলেস ওটা পুরো প্যাসেজ না হয়ে যায় বা হচ্ছে কি এক ওয়ান মোর লাইন বা টু লাইন রেফারেন্স, তাহলে মোস্ট লাইকলি কমিটি ওই জিনিসটাকে কনসিডার করবে না অ্যাজ আ প্লেজারিজম। ওকে, as a plagiarism. They will probably think it as a kind of way to get into this document. ধন্যবাদ প্রশ্নটির উত্তর দেওয়ার জন্য। আমাদের মাঝে চ্যাটে আরেকটা প্রশ্ন আছে আমি দেখতে পাচ্ছি, সেই প্রশ্নে যাচ্ছিলাম আমরা। সো আমাদের এই মুহূর্তে আমাদের নেক্সট প্রেজেন্টারও আমাদের সাথে জয়েন করেছেন, নাজওয়া ইদ্রিস। তো উনি কিছুক্ষণ আগে আমাদের সাথে স্ক্রিনে ছিলেন, সম্ভবত ভিডিও আবার অন করবেন উনি পরবর্তীতে। আরেকটি সুন্দর প্রশ্ন পেয়েছি আমরা তানজিয়া মোবারকের কাছ থেকে। সো তানজিয়া, আপনি কি আপনার প্রশ্নটি আপনিই করতে চাইলে করতে পারেন। সো তানজিয়া যদি নিজেকে আনমিউট করেন। ধন্যবাদ সঞ্চালককে। প্রথমেই ধন্যবাদ দিচ্ছি, আসলে খুবই কম্প্রিহেন্সিভ একটা প্রেজেন্টেশন ছিল, আমার অনেক কনফিউশন দূর হয়েছে আজকের এই সেশন থেকে। তো আমার প্রশ্নটা ছিল, যদি এমন হয় যে আমার ফার্দার স্টাডিজে আমি এমন কোনো এরিয়াতে রিসার্চ করতে চাচ্ছি যেটা আমার সরাসরি বিএ বা এম এর সাথে রিলেভেন্ট না, তো সেই বিষয়টা আমি এসওপি তে কিভাবে অ্যাড্রেস করতে পারি বা কিভাবে প্রেজেন্ট করার মাধ্যমে আমি জাস্টিফিকেশন দিতে পারি যে হ্যাঁ আমি এটা করার জন্য কেপেবল, অলদো আমার হয়তো বিএ বা এমএ এই এরিয়াতে ছিল না। তো এই ক্ষেত্রে আসলে কি ধরনের স্ট্র্যাটেজি নেওয়া যেতে পারে, এটি ছিল আমার প্রশ্ন। ধন্যবাদ। থ্যাংক ইউ মনীষা, গুড কোয়েশ্চেন। তো এই ধরনের ক্ষেত্রে যেটা হয় যে হচ্ছে গিয়ে এটা একমাত্র আমাদের দেশে হচ্ছে গিয়ে যেহেতু আমাদের একটা আইডিয়া থাকে সরকারি চাকরি বা যে কোনো ধরনের ক্ষেত্রে যে আমি এক জায়গায় ঢুকবো এবং ও জায়গায় মরে যাব, মানে মৃত্যু থেকে কবর অব্দি হচ্ছে গিয়ে একই জিনিস করবো, ইউজুয়ালি রিসার্চ ও ধরনের হয় না। তো এটাকে হচ্ছে গিয়ে এখানে আসলে শোককে শক্তিতে রূপান্তরিত করতে হবে। এসেনশিয়ালি there is a difference between অন্য সাবজেক্ট এবং অন্য ফিল্ড। হচ্ছে কি একই ফিল্ডের মধ্যে একই ডোমেনে থেকে তুমি যদি এক সাবজেক্ট থেকে আরেক সাবজেক্টে যাও তাহলে এটা খুবই ইন্টারচেঞ্জেবল, কারণ মাস্টার্সে বা অনার্সে আমরা যেসব জিনিসগুলো পড়ে আমাদের লিটারারি অ্যানালাইসিসের যে ক্রিটিক্যাল স্কিলগুলো ডেভেলপ করেছি, এটা চাইলে আমি এমবিএ অ্যাডমিশন পেয়েছিলাম ওটা বললে যে আমার হচ্ছে গিয়ে ল্যাঙ্গুয়েজের ভালো, আমি জানি কাস্টমার কিভাবে ইমপ্রেস করতে হয়, সুতরাং আমাকে মার্কেটিং এ অ্যাডমিশন নেওয়ার জন্য দিলে ডিপার্টমেন্ট ধন্য হবে। ধন্য হয়নি, বাট আমি অ্যাডমিশন পেয়েছি। সো যখন অন্যান্য ফিল্ডে যদি একদম আলাদা ফিল্ডই হয়, যেমন হচ্ছে গিয়ে ইংলিশ ডিপার্টমেন্ট থেকে ইউ আর অ্যাপ্লাইং টু আর্কিওলজি অর সামথিং ইন দ্যাট ফিল্ড, তখন you have to focus on what skills you have achieved from this discipline and how you can translate those skills in that other discipline.
আর যদি একই ফিল্ডের মধ্যে সাবজেক্ট এরিয়া হয়, যে হয়তো মাস্টার্স লিটারেচারে বা কালচারাল স্টাডিজ, এন্ড নাও ইউ ওয়ান্ট টু গো টু থিয়েটার অর ইন মিডিয়া স্টাডিজ অর ইন দ্যাট, তাহলে ইন্টারডিসিপ্লিনারি রিসার্চ হচ্ছে খুবই কমন। খুবই কমন মানে খুবই কমন। এখানে এসেও আমরা যারা নাজরুল আপু এখানে আছে, কাসিফ আছে, আমি আছি, আমরাও তো সাহিত্যের ছাত্র, টিপিক্যাল ইংলিশ সাহিত্য। সো বাইরে জিজ্ঞেস করলে প্রথম কোশ্চেন আসে হচ্ছে গিয়ে তো শেক্সপিয়ার সম্বন্ধে তোমার মতামত কি। কিন্তু আমাদের কারোরই ওভারঅল রিসার্চ মানে ওটার মধ্যে নেই। এটা অনেক ক্ষেত্রেই টেক, মিডিয়া, রূপক, গেম স্টাডিজ নিয়ে প্রেজেন্টেশন দিয়েছিল। সুতরাং ও ধরনের ফিল্ডে গেলে ইউ হ্যাভ টু ফোকাস অন ফার্স্ট অফ অল what skills have you achieved from your MA and BA from that discipline. তারপরে ওই ব্রিজটা কি, ওই স্কিল গুলা তুমি কারেন্ট ফিল্ডে কিভাবে আনবে, কেন ওটা এফেক্টিভ। এবং অনেক টাইমই হচ্ছে গিয়ে ফিল্ড চেঞ্জ করা ক্যান্ডিডেটদেরকে বা অন্যান্য ডিসিপ্লিনে যাওয়া ক্যান্ডিডেটরা দে গেট অ্যান অ্যাডভান্টেজ, কারণ ইউ আর ব্রিঙ্গিং সামথিং নিউ। ওকে, ইউ হ্যাভ আ ডিফারেন্ট কাইন্ড অফ মাইন্ডসেট। If you go to study another discipline, apart from knowing that particular discipline or field or subject, you'll possibly have something new to say from your background, which is appreciated anywhere. Okay, that is it. And obviously, you can reach out to me if you need further explanation on how to do so. But আমাদের যেহেতু সময় এখন কম, আপাতত যেটুকুই থাকি। থ্যাংক ইউ সো মাচ। ধন্যবাদ কাজী আরকুর রহমান। আমরা দেখতে পাচ্ছি আমাদের পরবর্তী প্রেজেন্টার আমাদের মধ্যে উপস্থিত, কিন্তু তার কাছে যাওয়ার আগে একটি বার্নিং কোয়েশ্চেন আমি না করেই পারছি না। তো সেটা আমার পক্ষ থেকে, হয়তো পার্টিসিপেন্টরা এখান থেকে উপকৃত হতে পারেন। আপনাকে যেহেতু সবসময় পাওয়া যায় না, আজকে প্রশ্নটা করে ফেলি। সেটি হচ্ছে যে আমার একজন বন্ধু, সে কমিউনিকেশন স্টাডিজে দেশের বাইরে একটি বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স করে বর্তমানে পিএইচডি করছে আরেকটি বিশ্ববিদ্যালয়ে। তো সে সাজেস্ট করেছে যে আমরা যেহেতু নেটিভ রাইটার না ইংলিশের, সো আমরা যতই এডিট করি, যতই রিফাইন করি, আমাদের কিছু প্রবলেম থেকে যায় লেখায়। ফর এক্সাম্পল, প্রুফ রিডিং এর কিছু ঝামেলা থেকে যায়, পাঞ্চুয়েশনের কিছু ঝামেলা থেকে যায়। তো তিনি সাজেস্ট করছেন যে কিছু প্রুফ রিডিং ওয়েবসাইট আছে যেখানে প্রফেশনাল প্রুফ রিডাররা প্রুফ রিড করে দেয় আপনার কোনো একটি লেখা। ফর এক্সাম্পল, proofreadingpol.com। সো এই টাইপের কিছু ওয়েবসাইট আছে যেখানে পেইড প্রুফ রিডাররা আপনার ফর এক্সাম্পল 1000 শব্দের এসওপি 27 সেন্টস করে নিয়ে চার্জ করে এডিট করে দেয়। তো গ্রাজুয়েট অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে এই ধারাটি ফলো করা কতটুকু যুক্তিযুক্ত আপনি মনে করেন কাজী আরকুর রহমান, বিশেষত স্টেটমেন্ট অফ পারপাস এডিটের ক্ষেত্রে? আচ্ছা, আমি ওই স্টেটমেন্টের সাথে হচ্ছে গিয়ে এগ্রি করি না। প্রথমত এক হচ্ছে গিয়ে মোটামুটি যারাই ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করে বা ডিসিপ্লিনে, তাদের অলরেডি অ্যাটলিস্ট এই ইয়াটা থাকা উচিত যে ইটস নট আ ফিক্সড থিং অর দেয়ার ইজ নো সার্টেন স্ট্যান্ডার্ড অফ ল্যাঙ্গুয়েজ। লাইক উই হ্যাভ আওয়ার স্টাইল এন্ড দে হ্যাভ দেয়ার স্টাইল, দ্যাট ইজ ওন। বাট যদি ইস্যু হয় গ্রামার, গ্রামারের ক্ষেত্রে অ্যাটলিস্ট হচ্ছে গিয়ে আপনি সাউথ এশিয়ান ডোমেনে বা অন্যান্য জায়গায় আমাদের গ্রামার সেন্ট্রিক লেখা ছিল, প্রচুর প্রুফরিডার পাবেন যারা গ্রামারে খুবই ভালো, মানে দুর্দান্ত প্রফেশনাল লেভেলের ভালো। এটা আমাদের কলিগ, আমাদের সহকর্মী, আপনার সহপাঠীদের মধ্যে অনেকে পাবেন যারা হচ্ছে গিয়ে ওই গ্রামার সম্বন্ধে খুবই ওয়াকিবহাল। আপনি এফোর্ড করতে চাইলে রাইটিং সার্ভিস দিতে পারে, খারাপ কিছু না। কিন্তু নেটিভ রাইটারদের যদি সাজেশন নিতে হবে কিছু, সুতরাং একটা ল্যাঙ্গুয়েজে মাস্টারি করার আলটিমেট টেস্ট হচ্ছে গিয়ে আপনি ওই ভাষায় জোকস বলতে পারেন কিনা আর ফ্লার্ট করতে পারেন কিনা। ঠিক আছে, যদি ফ্লার্ট করতে পারেন তাহলে হচ্ছে গিয়ে ইউ হ্যাভ দ্য নুয়ান্সেস দ্যাট হোয়াট ওয়ার্কস, হোয়াট ডাজন্ট, ওকে, which is not creepy and which is not stockish, এবং জোকটাকে ট্রান্সলেট করতে পারেন। সুতরাং ওই টোনটার জন্য ওই টোনটা অনেক সময় হচ্ছে দেখা যায় এডিটর অ্যাকচুয়ালি জানে না, কারণ এটা একটা মেকানিক্যাল বিষয়। That nuance essentially comes from literature, or if you watch a lot of TV shows, stuff like that. এটা এখন এই ধরনের সার্ভিস হচ্ছে গিয়ে আমাকে টাকা দেয়নি, বাট হচ্ছে গিয়ে এই জিনিস, এই ধরনের সার্ভিস হচ্ছে গিয়ে আমি নিজেরও, আমরা সবাই যখন ফ্রিলি করি তখন দেই। সো প্রফেশনাল এডিটর বলতে যে ইফ ইউ ক্যান অ্যাফোর্ড দ্যাট, মোস্ট অফ দ্য টাইম ইটস আ মেন্টাল স্যাটিসফ্যাকশন যে আমি টাকা দিয়ে একটা সার্ভিস পাচ্ছি। ওটা একটা মানে দামি ফোন কিনলে যেটা হয় আর কি, আইফোন 12 আমি কিনলাম টাকা দিয়ে, ক্যামেরা একই। তো ওটা টাকা দিয়ে কিনলে মেন্টাল স্যাটিসফ্যাকশন পাওয়ার জন্য ভালো। আর আপনি যদি চান করতে, আপনি গ্রামারলি বা কিছু এই ধরনের ফ্রি ক্যাবিন আছে, ওদের প্রিমিয়াম সাবস্ক্রিপশন আছে, এই ওভারঅল ইন্ডাস্ট্রিটাতে কন্ট্রিবিউট করতে পারেন। তবে আমি সাজেস্ট করবো ওই বিষয়ে বেশি হাং আপ না হয়ে
find some person who's good in grammar, it can be native or non native, ওটা আগে করেন, ফ্রিতে করার চেষ্টা করেন। এরপরে যদি টাকা দিয়ে করতে চান, কারণ টাকা দিলে একটা এথিক্স প্রশ্ন চলে আসে যে আলটিমেটলি প্রবলি উইল নট বি ইয়োর রাইটিং, এবং এটা দেখা মাত্রই বুঝে যাবে, মানে আমরাই বুঝতে পারবো যারা লেখালেখির মধ্যে আছে, দুটির মধ্যে দেখা মাত্রই বোঝা যাবে যে এটা আপনার না। ধন্যবাদ ব্যাপারটিকে এভাবে খোলাসা করার জন্য। আমি প্রশ্নটি এই জন্য অবতারণা করেছিলাম, আমাদের পার্টিসিপেন্টদের মধ্যেও অনেকে এই প্রশ্নটা প্রায় করে থাকেন আসলে, বিশেষ করে ছাত্রছাত্রীরা যারা পিএইচডি অ্যাপ্লিকেশনের জন্য যাবে অথবা মাস্টার্স অ্যাপ্লিকেশনের জন্য যাবে। আমরা পরবর্তী সেশনে যাব, কিন্তু সেই সেশনে যাওয়ার আগে কাজী অর্কর রহমানকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। ওনার সানডে মর্নিং অর্থাৎ সকাল 7:30 থেকে 8:30 পর্যন্ত আমাদেরকে দেওয়ার জন্য। সানডে মর্নিং এ পিএইচডি স্টুডেন্টরা আসলে একটু ঘুমাতে পছন্দ করে, এবং আমরা জানি যে কাজী অর্কর রহমান রিসার্চ প্রপোজাল সাবমিট করছেন পিএইচডির জন্য। এত ব্যস্ততার মাঝেও আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। তো যাওয়ার আগে আপনি যদি আমাদের অডিয়েন্স, এবং যেহেতু ব্যাপারটি ফেসবুক লাইভে যাচ্ছে, পুরোপুরি বাংলাদেশে এখন লকডাউন চলছে, কোভিড সিচুয়েশন নিয়ে যদি আপনি অ্যাওয়ারনেস ক্রিয়েশনের জন্য কোনো বক্তব্য রাখতে চান, আপনি 1-2 মিনিটের মধ্যে বলতে পারেন। আমার পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ, এবং আমার পক্ষ থেকে কৃতজ্ঞতা। আপনি আপনার বক্তব্যটি শেষ করে সেশনটি শেষ করতে পারেন। ধন্যবাদ কাসিম আর রাইটার্স ব্লক যারা এসেছেন সবাইকে। ওই বিষয়টা কোভিড এর মধ্যে, কারণ আমরাও জানি যে এই জিনিসটা উপস্থাপনা করার কথা ছিল আমাদের আরেকজন বন্ধু এবং কলিগের শেরিন আতর খান, ওনার বাবা আজকে মারা গেলেন। তো এটাই যে আপনি আপনার ক্যারিয়ারের জন্য বা গ্রাজুয়েট স্টাডিজ পার্সু করার জন্য আপনি কিছু না কিছু করে খাবেন। গ্রাজুয়েট অ্যাপ্লিকেশন এটা পার্ট অফ ইট, শো মাস্ট গো অন, আমরা এখানে প্রেজেন্টেশন দিচ্ছি, কিন্তু তার জন্য বেঁচে থাকাটা হচ্ছে গিয়ে জরুরি। এবং সেক্ষেত্রে হচ্ছে গিয়ে এই সময়ে, এই লকডাউনের মধ্যে অ্যাটলিস্ট মানে প্লিজ ট্রাই টু মেইনটেইন দ্য লকডাউন, ওকে। এবং আশেপাশে যারা লকডাউনের জন্য অনেক ঝামেলায় পড়ে গেছেন বিভিন্ন ভাবে, তাদেরকে যদি আপনার পক্ষ থেকে যতটুকু সম্ভব আপনার নিজেরটা ইয়া করে যদি সাহায্য করা সম্ভব হয়, সেটা মেনটেন করা। কারণ আপনার স্বাস্থ্যর সাথে আরো অনেকের স্বাস্থ্য জড়িত। শুধুমাত্র এটা না ভাবা যে আমি বাঁচলে কি মরলে কি, কারণ এটা আরো অনেকজনের সাথে ডিপেন্ডেন্ট। সো প্লিজ স্টে ইনসাইড, মেইনটেইন দ্য লকডাউন, স্টে সেফ।